জীবন গল্পে আমি আর জি কিবরিয়া রয়েছে আপনার সঙ্গে, এবং কথা না বাড়িয়ে আমার যিনি গেস্ট আছেন তার সঙ্গে আজকে পরিচয় করিয়ে দিই। ইন দ্য মিন টাইম যেসব ফর্মালিটিস আছে আমি অনুষ্ঠানের ফাঁকে ফাঁকে বলবো। জি, প্রথমে আপনার নামটা একটু বলেন প্লিজ। আমার নাম মোহাম্মদ জায়েদ হোসেন। জায়েদ হোসেন, জি। বর্তমানে বয়স কত? আমার বয়স বর্তমান 38। 38 বছর বয়স। তো থাকছেন কোথায়? আমার বর্তমান বাসা হচ্ছে মিরপুর ডিওএইচএস এ। এমনি জন্ম জেলা? জন্ম ঢাকাতেই, পড়াশোনা ঢাকাতেই। ওকে। সো 38 বছর বয়স, নিশ্চয়ই এক্সপেরিয়েন্সও জীবনে বহুত হয়েছে। জি। জীবন গল্প অনুষ্ঠানটা শোনেন কি আপনি, নাকি কারো কাছ থেকে খোঁজ পেয়ে? আমি ওই গাড়িতে শোনা হয়েছে আমার প্রথম ফার্স্ট টাইম। আচ্ছা। তারপর থেকে রেগুলার শুনতাম ইউটিউব থেকে ডাউনলোড করে। আচ্ছা, প্রতিদিনই শোনা হয়। ফাইন। ইউটিউবের কথা যেহেতু চলে আসলো প্রিয় শ্রোতা, আমি অবশ্যই আপনাদেরকে বলবো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবার জন্য। ঢাকা FM 90.4 নামে ইউটিউবে সার্চ দিলে আপনি চ্যানেলটি পাবেন। আর আপনি যদি অ্যাড্রেস বারে খোঁজ করেন তাহলে বলবো www.youtube.com/DFM904। অবশ্যই সাবস্ক্রাইব করবেন, পাশাপাশি নোটিফিকেশনটা অন করে রাখবেন, তাহলে আপনি আপডেটেড হতে পারবেন। এবং একই সাথে একটা কথা বলতে চাই, আমাদের এই অনুষ্ঠানটি আপনারা এখন ইউটিউবে প্রিমিয়ার শুনতে পাচ্ছেন, অর্থাৎ রেডিওতে যেভাবে শুনতে পাচ্ছেন এই মুহূর্তে ইউটিউবেও শুনতে পাচ্ছেন। সো ইউটিউবে আপনি গেলে এখন শুনতে পাবেন আমাদের অনুষ্ঠানটি। ওকে, যেটা হয় আর কি, আমরা ছোটবেলা থেকে শুরু করি, বা যেখান থেকে আসলে আমাদের গেস্টের বলার ইচ্ছা থাকে সেভাবে ফ্লোর দিই। তো আপনি শুরু করতে পারেন। জি। আমি শুরু করব আজ থেকে 10 বছর আগে, 2008 সাল থেকে শুরু করতে যাচ্ছি আমি। জি না, কিন্তু আপনার শৈশবটা আমরা একটু জানতে চাই। কোথায় জন্মগ্রহণ করেছেন? আমার জন্ম ঢাকাতেই। বাবা গভর্নমেন্ট জব করতেন, সেই হিসেবে মতিঝিল এজিবি কলোনিতে বড় হয়ে ওঠা। পড়াশোনা করেছি মতিঝিল মডেল হাই স্কুল। কয় ভাই বোন ছিলেন? আমরা 4 ভাই 5 বোন। 4 ভাই 5 বোন। জি, 4 ভাই 5 বোন, এবং বাবা গভর্নমেন্ট জব করতেন। জি। আচ্ছা, আপনি বড় সবার? না, আমি বড় না। আমার 5 বোন বড়। আচ্ছা। 1 ভাই বড়, আমি মেজো ভাইদের মধ্যে। ওকে, ঠিক আছে। তো পড়াশোনা করেছি ঢাকায় মতিঝিল মডেল হাই স্কুল, তারপর ঢাকা সিটি কলেজ, জি, তারপর জগন্নাথ। এভাবেই বড় হয়ে ওঠা। তো আমি যেখান থেকে শুরু করতে যাচ্ছি 2008 সাল থেকে। জি। 2008 সালে তখন মোবাইলের বিভিন্ন অপারেটর একটা অপশন চালু করেছিল ভয়েস আড্ডা নামে, 2828 ডায়াল করে আড্ডা মারার জন্য। তো আমি ওখানে রেজিস্ট্রেশন করি। রেজিস্ট্রেশন করে কল করি, তো অপর প্রান্ত থেকে একটা মেয়ে কলটা রিসিভ করে। তখন আপনি কিসে পড়ছেন? তখন আমি বিজনেস করি। মানে পড়াশোনা কমপ্লিট? পড়াশোনা কমপ্লিট, হ্যাঁ, মাস্টার্স কমপ্লিট। মাস্টার্স কমপ্লিট পরের ঘটনা? জি। তো তার আগের ঘটনাগুলো তো আমাদের একটু জানা দরকার। তার আগে স্কুলে যদি বলি, স্কুল লাইফের কথা। আপনি জব করলেন না কেন? মানে কোথাও কোনো জব করলেন না কেন? না, আমাদের বিজনেস হচ্ছে গার্মেন্টস এর। আপনার বাবার গার্মেন্টস এর বিজনেস? বাবার না, আমার ছোট ভাই আছে গার্মেন্টস লাইনে। আচ্ছা, দুজন একসাথে আমরা বিজনেস শুরু করেন। মানে সেই সময় আপনার বিজনেসের বয়স কত? মানে বিজনেস প্রতিষ্ঠানের বয়স কত? বিজনেস শুরু করি 2007 সাল থেকে। 7 সাল থেকে শুরু করেন। আর আপনার ঘটনাটা 2010 সালের? ঘটনা 2008 সালে। 8 সালে, মানে 1 বছরের মাথার ঘটনা। 1 বছর মাথা। তো আপনার কি প্ল্যান ছিল এটা যে আপনি পড়াশোনা করে বিজনেসই করবেন নাকি জব করবেন? বিজনেসের প্রতি আমার ছোটবেলা থেকে একটা টান ছিল। তো ঠিক আছে, 2828 এর গল্প আপনি বলছিলেন। 2828 এর গল্প অনেকেই জানে, আমি নিজেও শুনেছি, তবে কখনো আমার ট্রাই করা হয়নি আর কি। আচ্ছা, হ্যাঁ, বলেন। আমিও শুনেছি, কয়েকজন এসেছিল এখানে। এই জীবন গল্পে অনেকে এসেছিল, ওদের গল্প শোনা হয়েছে আমার। জি। তো অপর প্রান্ত থেকে একটা মেয়ে কলটা রিসিভ করার পর তার সাথে কথা হাই হ্যালো হয়। মেয়েটা থাকে রংপুর। আচ্ছা। তো তার সাথে কিছুক্ষণ কথা বললাম, তারপর জিজ্ঞেস করলাম আপনি কি করেন? তো মেয়েটা বললো যে সে এসএসসি পরীক্ষা দিবে। আচ্ছা। তো আমি তখন তাকে একটু বকা দিলাম যে এসএসসি পরীক্ষা দিবা, তুমি এখানে রেজিস্ট্রেশন করেছো কেন? তোমার তো বয়স কম, তোমার এখন পড়াশোনা করার বয়স। তো বললো যে রেজিস্ট্রেশন আসলে আমি করিনি, আমার বোন করেছে। আমার যে বড় বোন আছে, ওর বোন রেজিস্ট্রেশন করেছিল। তো তারপর তার সাথে বেশ কিছুক্ষণ কথা বলেছে, আমার নাম্বার চাইলো। আমার নাম্বার দিলাম। তারপর থেকে তার সাথে কথা রেগুলার হতো। তার কণ্ঠটা খুব সুন্দর ছিল, গানও খুব ভালো গেত। এভাবে তার সাথে কথা বলতে বলতে প্রায় 6 মাস কেটে গেল। 6 মাস যাওয়ার পর তখন দেখলাম যে আমরা একে অপরের প্রেমে পড়ে গেলাম। আমিও তাকে পছন্দ করি, সেও আমাকে পছন্দ করে, কেউ কাউকে না দেখি। আচ্ছা। মানে তার সাথে কথা বলতে এত ভালো লাগতো, মানে বিশেষ করে গান শোনা হতো বেশি। ওর গলার ভয়েসটা ছিল ইউনিক। প্রতিদিনই গান শুনতাম। তো একটা সময় ওই আমাকে জিজ্ঞেস করলো যে আমি তাকে পছন্দ করি কিনা, আমি তাকে ভালোবাসি কিনা। আমি যখন বললাম হ্যাঁ আমি তোমাকে ভালোবাসি, তখন সেও রিপ্লাই দিল যে হ্যাঁ, সেও আমাকে ভালোবাসে। এভাবে শুরু। মেয়েটা তখন এসএসসি পড়ুয়া? এসএসসি পাস করেছে তখন। আচ্ছা, এসএসসি পাস করেছে তখন, আর আপনি তখন মাস্টার্স পাস করে আপনি বিজনেস শুরু করেছেন? বিজনেস করছি, জি। তারপর
এভাবে কথা বলতে চলতে থাকার পর একটা সময় আমি বললাম যে এক কাজ করো, তুমি তো আমাকে দেখোনি। সে তো কিন্তু আমাকে ডিসিশন দিয়ে দিয়েছে যে হ্যাঁ সে আমাকে পছন্দ করে, লাভ করে। তার মধ্যে তুমি আমাকে দেখোনি, এক কাজ করো, আমি তোমাকে আমার ছবি পাঠাই, তুমি দেখো, তুমি তোমার ডিসিশন চেঞ্জ করতে পারো। তো একটা পর্যায়ে তখন তোর মেসেঞ্জার ছিল না, তো মাল্টিমিডিয়া অপশন একটা ছিল ছবি পাঠানোর জন্য। জি। তো ওর আবার মাল্টিমিডিয়া সেটও ছিল না। যাই হোক, ওর বড় বোনের মাল্টিমিডিয়া সেট ছিল। ওর বড় বোনের মোবাইলে আমি আমার কয়েকটা ছবি পাঠাই। আচ্ছা আমার ছবি পাঠাই, তো ছবি দেখে সে আমাকে পছন্দ করে না। আচ্ছা, ছবি দেখে বললে যে না আমার পছন্দ হয়নি। ডিরেক্টলি বলে দেয়? ডিরেক্টলি বলে, সরাসরি বলে দেয়, কোনো ভূমিতা করে না। বললো যে আপনি দেখতে অনেক বুড়া, বয়স্ক। আমার সাথে তাদের বয়সের গ্যাপ হচ্ছে 12 বছর। জি। যাই হোক, তখন আমাদের কথার প্যাটার্ন চেঞ্জ হয়ে গেল, কথা বন্ধ হয়নি। তখন সে আমাকে জিজ্ঞেস করতেছে আমি কবে বিয়ে করব, আমি কেন বিয়ে করি না, আমার বিয়েতে তারা খুব মজা করবে, আমার বিয়েতে ওরা সবাই আসবে রংপুর থেকে ঢাকায়। ওকে। তো ভালো কথা। এভাবে কিছুদিন চলার পর আমার বাসা থেকে বিয়ের ব্যাপারে আলোচনা করে। তো নভেম্বরের 10 তারিখে আমার বিয়ে ঠিক হয়। নভেম্বর 10 তারিখে বিয়ে ঠিক হয়। আমি ওকে 2 তারিখে জানাই ফোনের মাধ্যমে যে আমার তো বিয়ে ঠিক হয়েছে। তো আমি যখন এই খবরটা তাকে দেই, সে কিছুক্ষণ চুপ করেছিল। বিয়ে হয় ঠিক হয় মানে আমি ঠিক বুঝলাম না। আমার ফ্যামিলি থেকে আমার বিয়ে ঠিক হয় আরেক জায়গায়, ওর সাথে আর আমার সম্পর্ক ওইরকম নাই। আচ্ছা। সে আমাকে বলতেছে আমি যাতে অন্যত্র বিয়ে করি। আচ্ছা, মানে সে তো আমার ছবি দেখে আমাকে পছন্দ করেনি। আপনি তাকে দেখেছিলেন তখন? না, আমি তাকে তখন দেখিনি। আচ্ছা। আমি বলেছিলাম তুমি দেখতে কেমন, সেটা আমার কাছে কোনো ফ্যাক্ট না। তার কণ্ঠটা আমার কাছে এরকম ভালো লেগেছিল। আচ্ছা, বাই দ্য ওয়ে, আপনি মাস্টার্স কমপ্লিট করেছেন, এর আগে আপনি কারোর সাথে কোনো ধরনের মেন্টালি জড়িয়ে যাওয়া, প্রেমে করা বা প্রেমে পড়া? স্কুল লাইফে আমার একটা অ্যাফেয়ার ছিল। আমি যখন স্কুলে পড়ি, 2 বছরের একটা রিলেশন ছিল। আমি যখন ক্লাস 8-এ পড়ি। ওটার এন্ডিং কি ছিল? এন্ডিং ছিল যখন এসএসসি পরীক্ষা দিলাম। হ্যাঁ। এসএসসি পরীক্ষার পর মেয়েটা চলে গেল এক জায়গায়, আমি চলে গেলাম আরেক জায়গায়। দুজন দুই দিকে যাওয়া। তখন মোবাইল ফোনটা অ্যাভেলেবেল ছিল না, তো যোগাযোগ করাটা কন্টিনিউ হয়নি। সেই কারণে ওর সঙ্গে আর যোগাযোগ ওরকম হয়নি। ওকে, ঠিক আছে। এরপর থেকে তারপরে কোনো আপনার এই relation- ফোনে এই ধরনের একটা সম্পর্কে জি, জড়িয়ে এরপর আর কারোর সঙ্গে রিলেশন হয়নি আমার, সময় পাইনি ওরকম। তো ওর সাথে এইভাবে অনেক কিছু শেয়ার করলাম, সেও তার লাইফের অনেক কিছু শেয়ার করলো। আমার একটাই কথা ছিল তুমি দেখতে কেমন, আমার কাছে এটা কোনো ফ্যাক্ট না। তারপর ও যখন বললো যে আমাকে ছবি দেখে পছন্দ করে নাই, তখন আমার বাসা থেকে বিয়ের ব্যাপারে কথাবার্তা বলে। বিয়ে ঠিকও হয় আরেক জায়গায়, নভেম্বরের 10 তারিখে 2008 সালে। ওকে। তো আমি ওকে 2 তারিখে জানাই যে আমার তো বিয়ে ঠিক হয়েছে। এই খবরটা পাওয়ার পর সে কিছুক্ষণ চুপ করেছিল। চুপ করে থাকার পর সে 5 মিনিট চুপ করেছিল। তারপর সে কান্না করলো অনেকক্ষণ, হাউমাউ করে অনেকক্ষণ কান্না করলো, প্রায় আধা ঘন্টার মতো হবে। তো তখন আমি তাকে বললাম যে আমি কি বিয়েটা ক্যান্সেল করবো কিনা, সময় আছে, তুমি যদি বলো আমি বিয়েটা ক্যান্সেল করতে পারি, কিন্তু একটা কথা দিতে হবে, তুমি আমাকে ছেড়ে কোথাও যাবে না। এরকম একটা কথা দিলে আমি বিয়েটা ক্যান্সেল করবো। তো বললো যে না, আসলে আমার তো বয়স ছোট, আমার ডিসিশন দেওয়ার মতো বয়স হয়নি এখনো। তারপর বিয়ে হয়ে মেয়েটার গেল। ফ্যামিলি কি ছিল, মানে মেয়েটার ফ্যামিলি স্ট্যাটাসটা আমাকে মেয়েটার ফ্যামিলি স্ট্যাটাস হচ্ছে ওর বাবা একটা সরকারি ব্যাংকের কর্মকর্তা। ওরা 3 বোন, ওরা সবাই রংপুরে থাকতো তখন। ওই কি বড়? ও বড়, ও মেঝো। ও মেজো, আর ওর ছোট আরেকটা বোন আছে এবং ওর বড়। আচ্ছা, ওর বড় বোন ঢাকা মেডিকেলে পড়তো ওই সময়। ঢাকা মেডিকেলে। ওর ফ্যামিলি তো স্ট্যাটাস তো ভালো। ফ্যামিলি স্ট্যাটাস ভালো। রাইট। তো আপনি এই মেয়েটার প্রতি ইমোশনালি এতটা টাচ হচ্ছিলেন কেন? কারণ যে মেয়েটা আপনার চেয়ে বয়সে এত ছোট এবং যে মেয়েটা আপনাকে পছন্দও করেনি, ইনফ্যাক্ট ওয়াই আর ইউ বিং সো অ্যাটাচড? পছন্দ করেনি বলতে সে আমার ছবি দেখে পছন্দ, কিন্তু ছবি দেখার আগে কিন্তু পছন্দ করেছিল। মানে এতটাই পছন্দ করেছিল, সে আমাকে ছাড়া কিছু বুঝে না। সেটা ঠিক আছে, আমি সেটা বুঝতে পারছি, ব্লাইন্ড লাভ যেটা হয়। কিন্তু আপনি এতটা অ্যাটাচড হচ্ছিলেন কেন? আপনি তো যথেষ্ট ম্যাচিউর ছিলেন। আমার ওই কথা বলতে ভালো লাগতো, তার সাথে কথা বলতে ভালো লাগতো, অনেক কিছু সে বলতো আমাকে, তার গান শুনতাম। আচ্ছা। সেই হিসেবে নাকি ও যে বয়সে ছোট ছিল এই বিষয়টা আপনি এনজয় করতেন? না, সেরকম কোন এনজয় করা না, কিন্তু ভালো লাগতো কথা বলতে। ম্যাচুইড ভয়েস ছিল, গলার টোনটা ভালো ছিল। আমি কেন বলছি, কারণ ছোটদের কিছু খামখেয়ালি থাকে যেটা বুড়ো বয়সে এসে ভালো লাগে। মানে টু বি না, অনেস্ট সেরকম কিছু না। সেরকম কিছু ছিল না। সেরকম কিছু ছিল না। ওকে। জাস্ট কথা বলেই ভালো লেগেছিল তার সাথে। ওকে। আমি বলছি কি কারণে, কারণ আপনি একটা বিয়ে ঠিক হয়ে গেছে আপনার, আর যে মেয়েটার সঙ্গে আপনার বিয়ে ঠিক হয়েছে তাকে তো আপনি নিশ্চয়ই দেখেই ঠিক করেছেন। জি। তার মানে এত কিছু দেওয়ার পরে যে মেয়েটাকে আপনি দেখেননি এবং যে মেয়েটাকে আপনাকে দেখার পরে পছন্দও করেনি, সে মেয়েটাকে আপনি বলছেন যে ও যদি সিরিয়াস থাকে তাহলে আপনি বিয়েটা ভেঙে দেবেন। মানে তার মানে আপনি কতটুকু ভয়ঙ্কর রকমের সিরিয়াস এই মেয়েটা? আমি অনেক সিরিয়াস ছিলাম। জি। ওকে। তারপর আমি অনেক সিরিয়াস ছিলাম। তো তারপর ও যেহেতু ডিসিশন দিল না আমাকে ওই সময়, যে আমাকে যেহেতু পছন্দই করেনি ছবি দেখে, তারপর বিয়ে হয়ে গেল। মেয়েটা তখন তিতুমির কলেজে পড়াশোনা করে, অনার্স ফাইনাল ইয়ারে পড়ে। জি। তো মোটামুটি 3 মাস ভালোই সংসার কাটছিল আমাদের, নতুন সংসার। আপনি হ্যাপি ছিলেন মেয়েটাকে নিয়ে? আমি হ্যাপি ছিলাম। হ্যাপি ছিলেন মানে কমপ্লিটলি
আচ্ছা, যে মেয়েটার সঙ্গে আপনি পেন ফ্রেন্ডশিপ, যে মেয়েটার সঙ্গে আপনার ফোনের সম্পর্ক, ওনার নাম কি ছিল? নাম ছিল হানি। হানি। আর যাকে আপনি বিয়ে করলেন, আপনার ওয়াইফ, ওনার নাম কি? ওর নাম হচ্ছে রুবি। তো রুবির সাথে আপনি কমপ্লিটলি হ্যাপি ছিলেন? হ্যাপি ছিলাম। তার মানে হানির সাথে তো কমিউনিকেট করার কোনো প্রশ্নই ওঠে না? না, প্রশ্নই ওঠে না। ওকে, তারপর? 3 মাস পর হানি আমাকে ফোন দেয়। ফোন দিয়ে অনেক কান্নাকাটি করে, সে টিকতে পারতেছে না, তার খুব খারাপ লাগতেছে, সে ঘুমাইতে পারে না, মানে সে সুইসাইড করবে এরকম একটা পজিশন তার। 3 মাস পরে ফোন দিই? 3 মাস পর। 3 মাসে আমার সঙ্গে কোনো যোগাযোগ করেনি, আমিও করিনি। তো সে সুইসাইড করবে, সে আমাকে ক্ষমা চায় যে আমাকে মাফ করে দিও, এরকম অনেক কিছু। তো আমি তাকে বুঝালাম যে আসলে এটা তো সমাধান না, সুইসাইড এটা কেমন কথা। সে প্রতিদিন ব্লেড নিয়ে ঘুমাতো রাতের বেলা। এগুলো আপনাকে বলেছে সে? এগুলি বলেছেন। আপনি তো দেখেন নাই? না না, রাইট। হাতে রক কেটে দিবে একটা আস্তে করে, আর আমি কোনো খোঁজ খবর পাবো না। এগুলো বলে বলে আপনাকে এগুলো বলে বলে, হ্যাঁ। তা আমি এখন পড়লাম টেনশন, এখন যদি সুইসাইড করো তাহলে তো সমস্যা হবে, আমার কারণে সে সুইসাইড করছে, আমি নিজেকেও ক্ষমা করতে পারবো না। তো এভাবে তার সাথে কথা বলতে থাকলাম, বুঝাতে থাকলাম, প্রতিদিনই একই কথা যে সে সুইসাইড করবে, সে টিকতে পারতেছে না। লাস্টে এমন একটা পর্যায়ে চলে আসে, সে আমার সেকেন্ড ওয়াইফ হবে এরকম একটা অফার করে? এরকম একটা অফার করে। তা আমি তখন কিছু বলি, আমি সেটা তো সম্ভব না, বিয়ে করে ফেলছি, তুমি আগে কেন বলনি আমাকে, আমি তো তোমাকে অপশন দিয়েছিলাম। তো সে এভাবে কথা বলতে বলতে একটা সময় আমার ওয়াইফের সাথে কথা বলে। কিভাবে কথা বললো? ঘটনাটা কি ছিল? ঘটনা ছিল আমার ওয়াইফের সাথে কথা বলবে। আচ্ছা, তারপর আপনি কি করলেন? তারপর আমি ওয়াইফকে দিলাম যে আমার ছোট একটা ফ্রেন্ড, মোবাইলে পরিচয়, তো ওয়াইফকে খুলে বলছি, অন্য কিছু বললেন, জাস্ট বলছি কথা হয় ওর সাথে। আপনার তার মানে আপনি হানির সঙ্গে আগে প্ল্যান করেছিলেন যে আপনার পরিচয়, তোমার পরিচয় করিয়ে দিব আমার বন্ধু হিসেবে, সেই হিসেবে তুমি কথা বলতে পারো? ও বলছিল যে ভাবির সাথে কথা বলবে, হ্যাঁ, যে একটু ভাবির সাথে কথা বলবো, কেমন মানুষ। কিন্তু কথা বলাটা আপনার জন্য তো রিস্কি ছিল। আপনি নিশ্চয়ই হানিকে কোনো না কোনো ভাবে ম্যানেজ করে, যাতে সে চিনতে না পারে, বুঝতে না পারে, এরকম ভাবেই তো আপনি ওয়াইফের সঙ্গে কথা বলিয়েছেন। সেরকম না, সে বলেছিল আমার ওয়াইফের সাথে কথা বলবে, তার ইচ্ছা যে আমার ওয়াইফের সাথে তার অনেকদিন ইচ্ছা কথা বলবে। কেমন বিষয়টা আপনার জন্য রিস্কি না? আপনার জন্য সে যদি ফোন করে দিত ওয়াইফকে, যদি কোনো কিছু বলে দেয় বা কিছু একটা হয়ে যায়, তখন সেরকম কোনো রিস্ক আমি মনে করিনি। কেন মনে করেননি? কারণ বলার তো কোনো প্রশ্নই আসে না, আমি বিয়ে করে ফেলছি এখন, আর তার সাথে আমার অমন কোনো রিলেশন তো ছিল না, যাকে আমি দেখিনি এখনো। ওকে, তারপর? তারপর ওয়াইফের সাথে কথা বলতো, ওয়াইফের সাথে খুব ভালো একটা রিলেশন তৈরি হলো, মাঝে মাঝে ফোন দিত। তো একটা সময় আমার ওয়াইফ বুঝতে পারে যে মেয়েটা আমার প্রতি কিছুটা দুর্বল। যেমন আমি সিগারেট খাই, আমার সিগারেট খেতে মানা করে দেয়। আমার ওয়াইফ জানে আমি সিগারেট খাই, কিন্তু ও ওখান থেকে ইনস্ট্রাকশন দিত আমি খুব বেশি সিগারেট খাই। আমার ঠান্ডা লাগলো একটু টেক কেয়ার করতে বলতো, ঠান্ডা লাগছে, মানে এই ধরনের অতি বাড়াবাড়ি। তো ওয়াইফ একটা সময় বিরক্ত হয়ে গেল, তো বিরক্ত হয়ে আমাকে বলল যে এই মেয়ে যাতে তোমাকে নেক্সট টাইম ফোন না দেয়। ওকে ওকে। তখন আমি তো ওকে বলতে পারতেছি না ফোন না দেওয়ার জন্য, ইনকেস যদি কোনো দুর্ঘটনা ঘটিয়ে ফেলে, আমার মাথায় টেনশন হচ্ছে সেটা। তারপর যোগাযোগ এভাবেই চললো কিছুদিন। ও ফোন দিত, আমি তখন বাইরে গিয়ে কথা বলতাম। এতদিন তো বাসায় কথা বলছি, ওর সামনে, ওয়াইফের সামনে কথা বলেছি, ও কিছু মনে করেনি। কিন্তু যখন ও নিষেধ করে দিল, তখন কথাটা বলতাম বাসায় বাইরে গিয়ে। এভাবে সে আস্তে আস্তে রাত 2টার সময় ফোন দিত, রাত 3টার সময় ফোন দিত। এটা হয়তো ওর একটু হ্যালুসিনেশনের প্রবলেম ছিল, এই কারণে আমি যেটা পরে বুঝতে পেরেছি। হ্যালুসিনেশন বলতে? ও নিজের অজান্তেই ফোনটা দিত, ও বুঝতো না যে আমাকে ফোন দিচ্ছে। তো ফোন করে আপনি রাত 2টার সময় আপনার ওয়াইফের পাশ থেকে উঠে গিয়ে বাইরে গিয়ে কথা বলতেন? না, তখন কথা বলতো, কেটে দিতাম, তখন বন্ধ করে দিতাম মোবাইলটা। কিন্তু আমার ওয়াইফ তো দেখতো কে ফোন করছে, নাম্বারটা কার। তো এই নিয়ে এসে আমার বাসায় আম্মার কাছে বিচারও দেয় আপনার ওয়াইফ? আমার ওয়াইফ, যে আমার একটা মেয়ের সাথে এরকম সম্পর্ক আছে। তো এভাবে সে আসতে, মানে আমাদের নিজেদেরও কিছু দ্বন্দ্ব ছিল, দুজনে ওয়াইফের সাথেও কিছু বনিবনা হচ্ছিল না। তো একটা পর্যায়ে সে আমার বাসা থেকে চলে যায়। আচ্ছা, সংসার শুরু করে কতদিন পরে ঘটনা এটা? 6 মাস পরে। আচ্ছা। তো চলে যাওয়ার পর আবার ফোনে যোগাযোগ হয়, আসতে বলি, বুঝাতে বলি, আসে না। এর মধ্যে আমার ফ্রেন্ড একটা বিয়ে করবে, ওর বিয়ের গায়ে হলুদের প্রোগ্রাম, তো ওখানে আমার ফ্যামিলি সবাই দাওয়াত দেয়। তাই আমি বলছি আমার ওয়াইফ তো এখন বাবার বাড়ি, তুই একটু ফোন দিয়ে বল ও যাতে ওখানে আসে। তো আসতে রাজি হয় আপনার ওয়াইফ? ওকে। সে বললো যে আসবে। তো আমি ও ওয়াইফকে নিয়ে ফ্রেন্ডের বাসায় গেলাম গায়ে হলুদে। তো দিন আরেক ফ্রেন্ডের বাসায় ছিলাম আমরা রাতে। জি। থাকার সময় আমরা ফ্রেন্ডের আড্ডা মারছিলাম, কাঠ খেলছিলাম আর কি, 4 ফ্রেন্ড মিলে। জি। তেমন সময় আমার মোবাইলে ফোন আসে, হানি ফোন করে রংপুর থেকে। তো ফোনটা আমার ওয়াইফ ধরে তাদের মধ্যে অনেক ঝগড়া হয়, অনেক গালিগালাজও চলে। আপনার সামনে? সেটা আমার সামনে না, আমরা তো পাশের রুমে কাঠ খেলছি। আচ্ছা। আরেক রুমে, মানে মোবাইলটা আমি রেখে আসছিলাম পাশে। আপনার ওয়াইফ মানে আপনার ফোন ইজিলি অ্যাক্সেস করতে পারতো? হ্যাঁ,
আমার ফোন যে কেউ ধরতে পারতো, আমার ওরকম কোনো অপশন ছিল না, রেস্ট্রিকশন ছিল না। তো ফোনে কথা বলে ওদের মধ্যে একটা ঝগড়া হয় যে তোমাকে আমি ফোন দিতে মানা করছি, তুমি কেন ফোন দিছো। বেশ কিছুক্ষণ ঝগড়া হয় ওদের সাথে, ঝগড়া হয়ে পরের দিন সে আবার চলে যায়। তা আমি আমার বাসায় চলে আসলাম, আমি ওর সঙ্গে যোগাযোগ করছি যে কেন আসবে না। তার এক কথা, সে আসবে না আমার সঙ্গে, সে সংসার করবে না। তো বসলাম, ফ্যামিলিগতভাবে বসলাম, ফ্যামিলিগতভাবে বসেও সিদ্ধান্তে আসা হলো না যে না, সে আমার সংসার করবে না। অনেক দিন দরবার করার পরও একটা পর্যায়ে আমাদের ডিভোর্স হয়ে যায়। সেটা হচ্ছে 2010 সালের জানুয়ারি মাসে। আপনার ফল্ট কি ছিল? আমার ফল ছিল যে আমি ফোনে কথা বলি। কেন বলেছেন? কেন বলেছি, ওই যে মেয়েটা সুইসাইড করবে, আমার মাথায় চিন্তা ছিল সেটাই। হু কেয়ার্স? আমার ওয়াইফের একই কথা ছিল যে ও সুইসাইড করবে, তোমার কি? এক্স্যাক্টলি, তার একটা কথাই ছিল। তা আমি চিন্তা করছি ইনকেস যদি সুইসাইড করে ফেলে সেক্ষেত্রে আমি তো নিজেকে, ইট ওয়াজ নট দ্য অ্যান্সার। দ্য অ্যান্সার ওয়াজ ইউ ওয়ার অ্যাকচুয়ালি ইমোশনালি অ্যাটাচড উইথ হার। আপনি তখনও তাকে লাভ করেছেন, এটা অস্বীকার করার কোনো উপায় নাই। এবং এই সুইসাইডটা আপনার জন্য কোনো ফ্যাক্টই হতো না যদি না আপনি তাকে লাভ করতেন। সো আপনার জন্য ফ্যাক্ট ছিল, আসলে আপনি তাকে তখন লাভ করেছেন। জি, ইট ওয়াজ এ বিগ ফল্ট ইন ইউর লাইফ। বিকজ কেন, মানে একটা মেয়েকে লাভ করেন আপনি, সেই অবস্থায় আপনি একটা মেয়েকে বিয়ে করতে গেলেন, সেই মেয়েটাকে আপনি চিন্তাও করলেন না তাকে লাইফে নিয়ে আসার পরে কি হবে। অ্যান্ড দেন মেয়েটা আপনার সঙ্গে কন্ট্যাক্ট করা শুরু করলো। ও তো ইমোশনালি বাচ্চা, বুঝলাম যে ঠিক আছে, কিন্তু আপনি তো বয়সে অনেক বেশি ম্যাচিউর ছিলেন। আপনি এই ধরনের একটা ভুল সিদ্ধান্ত কেন নিলেন? ওই যে আমার যে রিলেশনটা ছিল আমি এটা ভুলতে পারছিলাম না যে আসলে ব্যাপারটা কি হলো। এবং আপনার ওয়াইফ তো কমপ্লিটলি হ্যাপি ছিল আপনার সঙ্গে, আপনিও হ্যাপি ছিলেন, দুজনে আমরা হ্যাপি ছিলাম। 6 মাস পর্যন্ত আমাদের হ্যাপি। কত বছরের সংসার ছিল? 1 বছর, মাত্র 1 বছর। ওকে, তারপর 1 বছর সংসার করার পর যখন ডিভোর্স লেটার হাতে পাই, ডিভোর্স আমাদের মিউচুয়ালি হয়েছে। আচ্ছা, ওই ম্যাজিস্ট্রেট অফিসে মিউচুয়ালি ডিভোর্স। বলুন আপনি। তারপর 2010 জানুয়ারিতে আমাদের ডিভোর্স হয়ে যায়। তো ডিভোর্স হওয়ার পর, ডিভোর্স হওয়ার আগেই কি হানি জানতো বিষয়টা যে আপনারা ডিভোর্সের দিকে যাচ্ছেন? হ্যাঁ, জানতো। এবং তাতে তার কি সম্মতি ছিল? সে তো আমার সেকেন্ড ওয়াইফ হতেই চেয়েছিল। আচ্ছা, সো শি ওয়াজ হ্যাপি। শি ওয়াজ হ্যাপি। এবং আপনিও মনে মনে এটাকে তেমন একটা বেশি খুব দেননি যে ঠিক আছে হলে হবে, হানি তো আছি আপনার। হ্যাঁ, আমার ওই রকমই ছিল, মানে আমার ফল্ট ছিল আপনার জন্য না, ফল্ট অফ কোর্স, যে কারণে আপনি আজকে এখানে স্বীকারও করতে এসেছেন। কিন্তু তখনও কি আপনি হানিকে দেখেছেন? তখন আমি দেখিনি। সাচ আ ব্লাইন্ড আমি ইউ আর। তখনও তাকে দেখিনি। মানে তার কথার এত পাওয়ার ছিল, মানে এত ভালো লাগতো কথা, মানে ও যা বলতো আমি মানে কি বলবো এটাকে, মোহবিষ্ট হয়ে যেতেন। হিপনোটাইজ যেরকম হয় সেরকম হতাম। আজকে শুনে নিন যারা শুনছেন এই জীবন গল্পটা, যে একটা ভোকালের পাওয়ার কতখানি। এবং এই মিষ্টি মিষ্টি কথা শুনে নিজের মধ্যে এমন কিছু তৈরি করেন না অপর পক্ষে যিনি কথা বলছে তার সম্পর্কে, যাতে করে আপনি নিজে শেষ হয়ে যান। বলেন তারপর কি হলো? তারপর সে 2010-এ এইচএসসি পরীক্ষা দেয়। এইচএসসি পরীক্ষার পর আমি আবার একটা অ্যাক্সিডেন্ট করি বাইকে। বাইকে আমার পা ভেঙে যায়। তো কে একজন বলেছিল আমাকে রংপুরে একটা তেল পাওয়া যায়, হাড় ভাঙার তেল পাওয়া যায়। আচ্ছা, তো আমি তখন যাই, রংপুর যাই তেলটা আনতে। এ ফাঁকে ওর সঙ্গে দেখা করার ইচ্ছা ছিল, তো ওর বাসায় যাই সরাসরি। আচ্ছা, ও সরাসরি বাসায় যেতে পারে। কত বছরের সম্পর্কের পরে বাছাই গেলেন? এটা 2008 থেকে 2010। 2008 থেকে 2010 এর দিকে গিয়ে 2 বছর পরে ওর 2 বছর। আচ্ছা, 2 বছর পর ও বাইরে আসতে পারবে না, মানে বাসা থেকে বাইরে আসতে পারবে না। তো সে বললো যে বাসায় যাওয়ার জন্য। ইন দ্য মিনিট ওর বাসায় কি সবাই জানতো যে আপনার এরকম একটা ওর সম্পর্ক? বাসায় সবাই জানে, আমার সাথে কথা বলে। আচ্ছা, কিন্তু আপনার সঙ্গে এরকম আমার সম্পর্ক- বিয়ে হয়েছে সেটাও জানে। এরকম একটা সম্পর্ক আছে সেটা জানে না? না, সম্পর্ক আছে সেটা জানে, জাস্ট জানে যে একটা বড় ভাই আছে। আমি বিভিন্ন সময় গিফট পাঠাতাম। গিফট পাঠাতেন? গিফট পাঠাতাম। কি ধরনের গিফট পাঠাতেন? গিফট, প্রথম গিফটটা পাঠাই ও যখন এসএসসি রেজাল্ট করলো, গোল্ডেন জিপিএ পেলো। এইসব কথাবার্তা বলেও গোল্ডেন জিপিএ পেয়েছে? হ্যাঁ, বাহ, মেরিটোরিয়াস স্টুডেন্ট। রেজাল্ট ভালো করেছে, তো গোল্ডেন জিপিএ পেলো। তো আমি তখন কিছু গিফট পাঠালাম, কিছু কাপড় চোপড় বা কিছু গিফট আইটেম এইসব। তো যেহেতু বাসায় যেহেতু সবাই তো জানতো যে গিফটটা কে পাঠিয়েছে, তো বাসায় জানতো যে একটা বড় ভাইয়ের সাথে কথা বলে, ভাইয়ের সাথে কথা বলে। তো বাসায় যখন যাই তখন তো জানে যে আমি যে ম্যারিড। দুপুরে খাওয়া দাওয়া করি ওর বাসায়। ফার্স্ট টাইম আপনি তাকে দেখলেন? ফার্স্ট টাইম দেখলাম। সো দেখার পরে ইমপ্রেশনটা কি ছিল, কেমন লাগলো? দেখার পর আমি আসলে যেভাবে কল্পনা করেছিলাম ঠিক সেরকমই, মানে ও যে বর্ণনা দিয়েছিল, কিন্তু একটু ইম্যাচিউর ছিল মানে দেখতে। আচ্ছা, মানে আমি যতটা ম্যাচিউর মনে করেছিলাম, দেখে আমি কিছুটা হতাশ হয়েছিলাম। হতাশ বলতে মানে এতটা ইম্যাচিউর আমি মনে করিনি, এতটা পিচ্ছি হবে মানে ফেসের দিক থেকে? ফেসের দিক থেকে, হ্যাঁ। আচ্ছা, যাই হোক, পরে আমাদের শুরু হলো। আবার আমাকে চিঠি পাঠায়, মানে একটা খুব হৃদয় বিদারক চিঠি,
যে চিঠিটা পড়লে আমার মানে যতবারই পড়ি ততবারই আমার চোখ দিয়ে পানি পড়ে। ওই সময় কি হাতে দিয়েছিল চিঠিটা? না না, চিঠিটা কুরিয়ার করে দিয়েছিল, মানে দেখা হওয়ার আগে? দেখা হওয়ার আগে, ওকে। মানে আমার ডিভোর্সের পর আচ্ছা। যে সেই দিনটার অপেক্ষায় ছিল আমি যাতে তাকে কখনো ছেড়ে না যাই। সে অনেক সাধনা করে আমাকে পেয়েছে, সে মানে আমি তাকে ছেড়ে কখনো যাব না। আমি তাকে কথা দিয়েছিলাম যে না, আমি আর কখনোই তোমাকে ছেড়ে যাব না এখান থেকে। তারপর শুরু হলো ওর সাথে আবার যোগাযোগ। তারপর 2010-এ ঢাকায় আসে অ্যাডমিশন দেওয়ার জন্য, ঢাকা ইউনিভার্সিটিতে, তারপর ঢাকা মেডিকেলে বিভিন্ন জায়গায় অ্যাডমিশন দেয়। তো আমি সাথেই ছিলাম। ও থাকতো ওর বান্ধবীর বাসায়, কিন্তু আমার সাথে যেত। ওর তো ভাই নেই, ওর বোন ছিল ঢাকাতে, কিন্তু আমার সাথে যেত। এভাবে যেতে যেতে ওর ঢাকাতে হলো না কোথাও অ্যাডমিশন। ও অ্যাডমিশন নেয় ময়মনসিং বাংলাদেশ এগ্রিকালচার ইউনিভার্সিটিতে। না না, বাসায় গিয়ে কি হলো আমাকে একটু ইন ডিটেল বলেন না। বাসায় গিয়ে খাওয়া দাওয়া করা, পুরো ঘটনাটা কি ঘটলো, কিভাবে বিদায় নিলেন, শুনি বিষয়টা। বাসায় তো মিষ্টি নিয়ে গেলাম, মিষ্টি আম এসব নিয়ে গেলাম, নিয়ে ওর সবার সাথে পরিচয় হলাম। বাসায় ওর বাবা ছিল না, ওর মা ছিল, হ্যাঁ, ওর বোন ছিল, ছোট বোন ছিল। পরিচয় হলাম, দুপুরে খাওয়া দাওয়া করলাম একসাথে। ও রান্না করেছিল আমার জন্য স্পেশালি। রান্না করে বিকেলের দিকে আমি আবার ওখান থেকে ব্যাক করি ঢাকার দিকে। আচ্ছা। সকালে গিয়ে নেমেছি। আপনাদের সঙ্গে কোনো কথাবার্তা হয়নি? পার্সোনালি কথাবার্তা হয়নি? পার্সোনালি কথাবার্তা ড্রয়িং রুমে হয়েছে। আচ্ছা। যে ড্রয়িং রুম, ওখানেই কথাবার্তা হয়েছে। তো আম্মু আসছে গেছে এই পাশ দিয়ে, বোন আসছে গেছে এই পাশ দিয়ে, কিন্তু ওইভাবে কথাবার্তা হয়েছে। ওই তার সাথে আমার প্রথম দেখা। তারপর বিকেলে চলে আসলাম ঢাকাতে। ঢাকাতে চলে আসার পর আবার তার সঙ্গে ফোনে যোগাযোগ। এমনও দিন গেছে যে কথা বলতে বলতে সকাল হয়ে গেছে। আচ্ছা। এসএসসি আর ইন্টার পড়ুয়া একটা মেয়ে কথা বলতে বলতে ভোর বানিয়ে ফেলছে, ওর বাবা মা এগুলো খেয়াল করতো না? ওর বোনের সঙ্গে, ওর বোন জানতো যে আমার সাথে কথা বলে। বাসায় ওর সমস্যা কি, বাসায় অতটা যোগাযোগ ছিল না কারোর সাথে, মানে মা বাবার সাথে মেয়ে, আচ্ছা। বোনের সাথে বোন, একটা টিটাস ছিল, ডিটাচ ছিল। জি, সেই কারণে কথাটা আমার সাথে বেশি হয়েছে। ওর বড় বোনও জানতো আমার সাথে কথা বলে, কিন্তু বড় বোন কিছু বলেনি কখনো। বড় বোনের সাথে আমার মোবাইলেও কথা হয়েছে একবার, মানে আমি ফোন দিয়েছি, বড় বোন ধরেছিল ফোনটা, তখন তার সাথে আমার কথা হয়েছে। ওকে। এভাবেই চলছিল। তো ওর অ্যাডমিশন হলো ময়মনসিং বাংলাদেশ এগ্রিকালচার ইউনিভার্সিটিতে। তারপর তো আমার যোগাযোগ, আমি প্রতি সপ্তাহে যেতাম ঢাকা থেকে ময়মনসিংহ। ঢাকা থেকে ময়মনসিং। গিয়ে কি করতেন? গিয়ে আমি গাড়ি ড্রাইভ করে যেতাম। নিজের গাড়ি ছিল? নিজের গাড়ি, যে আচ্ছা, নিজের গাড়ি নিয়ে যেতাম ড্রাইভ করে। তো সবার সঙ্গে পরিচয় হলো প্রথম যখন গেলাম, বান্ধবী ফ্রেন্ডের সাথে পরিচয় হলো। দুপুরে খাওয়া দাওয়া করতাম একসাথে, খাওয়া দাওয়া করে নদীর পাড়ে ঘুরতাম। তারপর একটা লেক ছিল, ওই লেকের পাশে বসে থাকতাম। আবার রাতের বেলা চলে আসতাম সন্ধ্যার পরে। তো প্রতি সপ্তাহে যেতাম, অ্যাটলিস্ট মাসে 2 বার যেতাম আমি। সারাদিন থেকে বিকেলে চলে আসতাম। মাঝে মাঝে হলে থাকতাম, ও থাকার কথা বলতো, ওর যে ফ্রেন্ডরা আছে। তো আমার আবার হলের প্রতি একটা দুর্বলতা ছিল সবসময়, যে ঢাকায় বড় হয়েছে, হলে থাকিনি কখনো। তো এই লাইফটা খুব এনজয় করতাম। হলে ওর ফ্রেন্ডের সঙ্গে ভালো আড্ডা মারতাম, সারা রাত কাট খেলতাম। পরের দিন ওর সাথে ঘুরে আবার চলে আসতাম ঢাকাতে। আচ্ছা। এভাবে চলতে চলতে 2011 সাল চলে আসলো। 2011-তে আমার এক ফ্রেন্ড বিয়ে করবে চিটাগং। তো ফ্রেন্ড আমাকে দাওয়াত করে, তো জানে যে আমি চিটাগং যাবো বিয়ে খেতে। তো বায়না হলো যে ও যাবে আমার সাথে। আচ্ছা। চিটাগং। তো চিটাগং যাবে, তখন ফ্রেন্ডকে বললাম যে ও তো যেতে যাচ্ছে। বলে অসুবিধা নেই, আমার আরেকটা ফ্রেন্ড আছে, ওর শালি হিসেবে যাবে। তো গেল, চিটাগং গেল, আমরা একসাথেই গেলাম, কিন্তু সবাইকে পরিচয় করে দিলাম আমার ফ্রেন্ডের শালি। ওকে। এবং রাতে ছিল ফ্রেন্ডের ওয়াইফের সাথেই ছিল। ওকে। চিটাগং। তো চিটাগং আমরা 4 দিন ছিলাম। 4 দিন ঘুরলাম, পতেঙ্গা, তারপর ফয়েজ লেক, যা যা আছে 4 দিন ঘুরে টুরে আবার চলে আসলাম। ওকে আমি ময়মনসিং দিয়ে আবার ঢাকা ব্যাক করলাম। জি। এভাবে চলতে চলতে ওর ভার্সিটিতে একটা সংগঠন আছে, অঙ্কুর কালচারাল অর্গানাইজেশন, ও ওখানে যুক্ত হয়। আচ্ছা। তা আমার আবার সমস্যা নাই, আমি আবার সাংস্কৃতিক মনা, গান বাজনা পছন্দ করি। তো আমাকে বললো যে আমি যে একটা অর্গানাইজেশন যুক্ত হয়েছি, তুমি কি বললাম, সে অসুবিধা নেই, ভালো। 11 শেষের দিকে মনে হয় ওদের একটা প্রোগ্রাম ছিল, পারফর্ম করবে, নাচ করবে, একটা গান গাবে। আচ্ছা। তো আমি যথারীতি গেলাম প্রোগ্রাম দেখতে। প্রোগ্রাম দেখে চলে আসলাম, ভালো পারফর্ম করলো ওখানে। এর মধ্যে যেতে যেতে ওর ফ্রেন্ডদের সাথে ভালো একটা আন্ডারস্ট্যান্ডিং তৈরি হয়ে গেল আমার, বা ফ্রেন্ড বা সিনিয়র ভাই। তো সবার সাথে ভালো পরিচয় হলো, ভাই বোনের সম্পর্ক সবার সাথে। তারপর আসলো 2012 সাল। 2012-তে আমরা 3 ফ্রেন্ড মিলে ঘুরতে যাই। আচ্ছা। আবার তখন যাই সিলেটে ফ্যামিলি সহ।
হানিও ছিল আমাদের সাথে, আমরা 3টা ফ্যামিলি গেলাম। তো হানি আবার যেহেতু আমরা বিয়ে করিনি তখনও, আমার ফ্রেন্ডের ওয়াইফের সাথে ছিল। তো ওখানে সিলেট 3-4 দিন ঘুরে আবার চলে আসলাম ঢাকাতে। এভাবে প্রতি বছরই তো যাওয়া প্রশ্ন। আপনার এগুলোর ফ্যামিলি জানতো যে আপনার সঙ্গে এভাবে মুভ করে? ওর ফ্যামিলি জানতো না, আচ্ছা। ওর ফ্যামিলি কখনোই জানতো না। তো এরপর আসলো 2013-তে গেলাম কক্সবাজার। ওই 3 ফ্রেন্ড মিলি আমরা এবার এভাবেই ঘুরি সবাই। কক্সবাজার ঘুরে আসার পর 2013-তে একদিন ফোন দিয়ে বললো যে ওর বান্ধবী একটা বিয়ে করবে। বান্ধবী বিয়ে করবে, আমাকে বললো যে বান্ধবী বিয়ে করবে, তোমাকে আসতে হবে আচ্ছা, সাক্ষী হিসেবে। ওকে। তুমি সাক্ষী দিবা। তো আমি বললাম বিয়ে করে ভালো কথা, তো বান্ধবীকে দাও, বান্ধবীর সাথে কথা বলি। তো বান্ধবীর সাথে কথা বললাম, বললো যে ভাই আসলে সিদ্ধান্ত নিয়েছি যে বিয়ে করব। তো আমি বললাম যে যেহেতু আমি বড় ভাই, আমার তো কিছু বলার আছে ওখানে। তো বললাম যে তোমাকে কি প্রেশার দিচ্ছে নাকি বিয়ে করার জন্য, বা সিদ্ধান্তটা কি ভেবে চিন্তে নিছো? এটা কিন্তু একটা বিশাল ব্যাপার, বিয়ে। তো বললো যে হ্যাঁ ভাইয়া সবকিছু চিন্তা ভাবনা করেই নিচ্ছি, আমরা এখন কোনো ফ্যামিলিকেই জানাবো না, জাস্ট বিয়ে করে রাখবো। তো যথারীতি গেলাম, ময়মনসিং গেলাম, বিয়ে হয়ে গেল দুজনের কাজী অফিসে। জি। বিয়ে হয়ে গেল পর আমি আবার চলে আসলাম ঢাকাতে। এভাবে আরো কিছুদিন যাওয়ার পর প্রায় 6 মাস পর, 6 মাস পর ওর আরেকটা বান্ধবী বিয়ে করবে। আমি বললাম তোমরা কি শুরু করলা, এই কয়দিন পর পর বিয়ে করতেছে, আমরা কবে বিয়ে করব? আমাদেরও তো বিয়ে করতে হবে। ও বললো যে আমরা করব। তারপর ওর বান্ধবীর সাথে কথা বললাম, বললাম যে ওর যেহেতু ওর বয়ফ্রেন্ডকে আমি চিনতাম, ওর ফ্রেন্ড। জি। তো বললাম যে ঠিক আছে আমি আসতেছি। আবার গেলাম, ওই কাজী অফিসে বিয়ে হলো ওদের। আমি ছিলাম বড় ভাই, মেয়ের বড় ভাই। ওকে। জাস্ট এতটুকু বলছিলাম যে ইনকেস কোনো ঝামেলা হলে আমাকে এই ঝামেলায় জড়াও না। কারণ ঝামেলায় পরে যারা সাক্ষী দেয় তারাই, মামলা মোকদ্দমা যদি হয় সাক্ষীদের উপর কিন্তু তারপর বান্ধবীর বিয়ে হয়ে যায়। তারপর আসলো 2014 সাল। এর মধ্যে তো ওর ভার্সিটি প্রতি বছর একটা করে প্রোগ্রাম চলে, ওই অঙ্কুরের প্রোগ্রাম, যেটা আমি যাই, সবার সাথে পরিচয় হয় এবং রিহার্সেলও দেখতাম আমি। আমার কাছে ভালো লাগতো রিহার্সেলগুলো দেখতে, এবং ওখানে আমি স্পন্সরও করতাম। মানে ও যা করতো আমার সেটাই ভালো লাগতো, মানে যেভাবেই হোক ওকে হ্যাপি রাখার চেষ্টা করা। তারপর 2014 মে মাসে ও আমাকে ফোন দিয়ে বলতেছে যে বিয়ে করব। তো আমি বললাম বিয়ে করব তো মাথা ঠিক আছে? বলে হ্যাঁ, এত কিছু বুঝি না। বান্ধবীরাও ধরছে ওকে বিয়ে করার জন্য, যেহেতু 2টা বান্ধবী বিয়ে করছে। তাই আমি বললাম যে আসলে ওদের প্রবলেম আমাদের প্রবলেম কিন্তু 2 রকম। আমার কিন্তু একটা ব্যাকগ্রাউন্ড আছে, তোমার ফ্যামিলি অত সহজে মানবে না জিনিসটা। জি। তো বললো যে দরকার হলে বাবা মার পা ধরে বসে থাকবো, তুমি পারবা না বসে থাকতে? হঠাৎ করে ওর বিয়ের ব্যাপারটা মাথায় আসলো কেন? তখনও তো পড়ছিল। 14, যেহেতু 2টা বান্ধবী বিয়ে করেছে, ওদেরও একটু ইন্সপিরেশন ছিল এই ব্যাপারে। আচ্ছা আচ্ছা। ওদের দল ভারী করার জন্য হতে পারে, বা তখনও কোন ইয়ারের স্টুডেন্ট? 2014 তো থার্ড ইয়ারে পরে। ওকে। থার্ড ইয়ারে পরে সিদ্ধান্ত নিলাম যে হ্যাঁ ঠিক আছে, আমি তো বিয়ে করবোই, কারণ ওকে ছাড়া তো আর অন্য কোথাও সম্ভব না এখন। চিন্তাও করিনি কখনো। তো 2014 সালের জুন মাসে 6 তারিখে আমাদের ডেট ফিক্স করি বিয়ের। আপনারা নিজেরা ফিক্স করেন? আমরা নিজেরা ফিক্স করি। তো আমি আমার ঢাকা থেকে একটা ফ্রেন্ড নিয়ে যাই, আর একজন সম্পর্কে মামা হয় ওনাকে নিয়ে যাই। না, কিন্তু আপনার ফ্যামিলির সঙ্গে কথা বলেননি তার মানে? আমার ফ্যামিলিতে আমি কাউকে বলিনি। ওর ফ্যামিলিতেও কাউকে? ওর ফ্যামিলিতেও কাউকে। বিষয়টা কি ছিল? আপনারা নিজেরা বিয়ে? আমরা চুপি চুপি বিয়ে করব এবং চুপচাপ থাকবো, মানে যখন সময় হবে তখন জানাবো। আচ্ছা, ওকে। তারপর 2014 জুন মাসের 6 তারিখে যাই, ময়মনসিং গেলাম, কাজী অফিসে যথারীতি আমাদের বিয়েটা সম্পন্ন হয়। তারপর আমার ফ্রেন্ডরা ঢাকায় চলে আসে, আমরা দুজন তখন একসঙ্গে থাকলাম। যখন বিয়ে করি তো কাবিন নিয়ে একটা প্রবলেম ছিল। আমি ভাবছিলাম যে 5 লাখ টাকা হয়তো কাবিন দিলেই হবে। আমার ফ্রেন্ডে বলেছিল 5 লাখ টাকা কাবিন, তো বললো যে না 10 লাখের নিচে হবে না। এটা ও বলেছে? ও বলেছে। আপনারা আগে ঠিক করেননি বিষয়টা? না, আগে ঠিক করা হয়নি। কাবিন নিয়ে তো অতটা মাথা ব্যথা ছিল না। ওকে। যে বিয়ে করবো, কাবিন তো কোনো ফ্যাক্ট না। তা আমি বললাম যে ঠিক আছে 5 লাখ টাকা হোক। তো বললো যে না, ওর বড় বোনের বিয়ে হয়েছে, 10 লাখ টাকা কাবিন, এর নিচে সে বিয়ে করবে না। ওকে। তা আমি রাজি হলাম যে 10 লাখ টাকা কাবিন, সমস্যা কি। তারপর বিয়েটা হয়ে গেল। তো বিয়ের পর ওই দিন আমরা ছিলাম এক জায়গায়। আচ্ছা। মানে আমাদের যে বাসর রাত বলতে যেটা বোঝায়। পরের দিন ওকে হলে দিয়ে আমি আবার ঢাকায় ব্যাক করলাম। তারপর এভাবে চলতে থাকলো। ঠিক 4 মাস পর ওর সাথে আমার একটা ঝগড়া হয়, খুব মনোমালিন্য, ছোট একটা ব্যাপার নিয়ে। আমি একদিন শুক্রবার যেতে পারিনি ময়মনসিং, আমার যাওয়ার কথা ছিল, কিন্তু ও এটা নিয়ে একটা ঝগড়া হয়। ঝগড়ার এক পর্যায়ে সে আমার মাকে ফোন দিয়ে বলে দেয় যে আমরা বিয়ে করছি। রেগে মেগে? রেগে,
না কি হঠাৎ করে তো ঝগড়া হতে পারে না, নিশ্চয়ই কিছু একটা দাবি দেওয়া ছিল তার। না, দাবি দেওয়া না, ওই আমি ওর সমস্যা ছিল একটা, আমাদের মধ্যে ঝগড়া হতো, কিন্তু সপ্তাহে একদিন ঝগড়া হতোই আমাদের, তো সিলি সিলি ব্যাপার নিয়ে। এই আমার সকালে যাওয়ার কথা, আমি যদি 12টার সময় পৌঁছাই ওটা নিয়ে একটা ঝগড়া হতো। আচ্ছা। তারপরে যদি এক শুক্রবার যেতে না পারতাম ওটা নিয়েও একটা ঝগড়া হতো। আমার বাবা হয়তো ফ্রাইডেতে গ্রামের বাড়িতে যাবে, ওনাকে দিয়ে আসতে যেতাম, সেই কারণে হয়তো আমার মিস হতো এই ফ্রাইডে গুলা। জি। কিন্তু একটা মিস হলে আমি পরেরটাতে যেতাম। আচ্ছা। এটা এইসব ব্যাপার নিয়ে ঝগড়া হতো। তো ঝগড়ার এক পর্যায়ে সে আমার মাকে ফোন দিয়ে বলে দেয় যে আমরা বিয়ে করছি, যে আপনার ছেলে কেন ময়মনসিং আসে না। ওকে, মানে আপনি কি যাওয়া কমিয়ে দিয়েছিলেন কোনো কারণে? না, যাওয়া কমিয়ে দিন, আমি পরপর 2টা শুক্রবার মিস করেছিলাম। আচ্ছা। মানে আমার যাওয়ার কথা ছিল, সবকিছু রেডি ছিল, কিন্তু হয়তো এক শুক্রবার বাবা গ্রামে যাবে, আচ্ছা। ওই কারণে যেতে পারিনি। পরের শুক্রবার হয়তো বাবা অসুস্থ ছিল, যে কোনো একটা সমস্যা হবে, মানে 2 শুক্রবার মিস করেছিলাম। কেন মিস করলাম? এর আগে সে এর আগে সে আমার মাকে ফোন দিয়ে জানিয়ে দেয়। ওকে। তো বাসায় ঢুকে দেখে আম্মা কান্না করতেছে। তো আম্মাকে জিজ্ঞেস করলাম যে কি হয়েছে। তো আম্মা কথা বলে না আমার সাথে, কথা বলে না। পরে বললো যে তোমার ফ্রেন্ডের নাম্বারটা দাও। ফ্রেন্ড বলতে আপনি বাসায় জানতো যে আপনি এক ফ্রেন্ডের সঙ্গে কথা বলেন বা এরকম কোন? না না, আমার ফ্রেন্ড বলতে আমার ছেলে ফ্রেন্ড, আমার যে ছোটবেলা। ওকে ওকে ওকে। ওই ফ্রেন্ডের নাম, কারণ জানে, আম্মা জানে যে আমার যদি বিয়ে করে থাকি ওই ফ্রেন্ড নিশ্চয়ই জানবে। আচ্ছা। তো ফ্রেন্ড নাম হচ্ছে মিঠু। তো আমি তখন বুঝতে পারলাম যে আম্মা কি কিছু জানলো। পরে আমি ফ্রেন্ডকে ফোন দিলাম, ফোন দিয়ে বললাম তুই কি আম্মাকে কিছু বলছিস? বলে না, কিছু বলিনি। তো কেন, কি হয়েছে? আপনার ফ্রেন্ড কি জানতো বিষয়টা? ও ফ্রেন্ড সাক্ষী ছিল। ওকে ওকে। তো আমি বললাম তুই কিছু বলছিস কিনা? আর কিন্তু কেউ জানে না, আমার কোনো ফ্রেন্ড সার্কেলও জানে না, ওই একজন ছাড়া। তো বলে যে না, আমি কিছু বলিনি। তখন আম্মার মোবাইলে আমি চেক করলাম যে কোনো কল আসছে কিনা, দেখি যে হানির নাম্বার থেকে কল আসছে। ওকে। কল আসছে প্রায় 5 মিনিটের মতো ডিউরেশন। তখন তো আমি বুঝে গেলাম যে কিছু একটা হয়েছে। তো ওকে, হানিকে ফোন দিলাম যে তুমি কি আম্মাকে বলছো কিছু? বলে হ্যাঁ বলছি। তখন সরি বলতেছে আমার কাছে, বলে যে আসলে ভুল হয়েছে, আমার আগের মাথায় বলে ফেলছি। তো বলে ফেলছে, তখন আমি আবার আম্মার পা ধরে মাপ চাইলাম যে আম্মা আসলে ভুল করছি। ওর বিয়ে ঠিক হয়ে যাচ্ছিল, বাসা থেকে প্রেশার দিচ্ছিল, এই কারণে বিয়েটা করে রাখা, আর কিছু না। তা আমার একটা কথা ছিল যে তোমার সম্পর্ক আছে আমরা জানতাম, আমরা তো না করতাম না কখনো, এভাবে কেন করলা? আমরা সবাই যেতাম ওখানে। তো এভাবে আম্মা আমার সাথে প্রায় 6 মাস কোনো কথা বলেনি। এরপর আবার আমরা একটা ট্যুর দেই নেত্রকোনা। জি। ওই সেই 3 ফ্রেন্ড মিলে। না কিছু বলে, আমার বাবা তো কিছু বলতে পারতো। আমার বাবা কিছুই জানে না এই ব্যাপারে। তো মা বলে দেয়নি ঘটনার পরে? না, আমার বাবা স্টিল নাও কিছুই জানে না। কি বলেন আপনি? আমার বাবা কিছুই জানে না, এখনো কিছু জানে না। লাইফ ইজ মোর দ্যান ড্রামা, আমরা সবসময় বলি। সো এভরিথিং ইজ পসিবল ইন লাইফ। ওকে, আমরা একটু আগাই সামনের দিকে। হ্যাঁ, তো মা কিছু বললো না? আপনি মাকে বললেন না যে মা তুমি এটা বলো না, বা মাকে সরি বলা কিছু? মাকে, মার পা ধরে বসেছিলাম আমি। আচ্ছা, তারপর মা কি বললো? বসে অনেকক্ষণ কান্না করলাম। আম্মা খুব কষ্ট পাইছে, মনে হয় আমার মৃত্যু সংবাদ পেলে মনে হয় এত কষ্ট পেত না, মানে এই খবরটা পেয়ে যতটুকু সে কষ্ট পাইছে। কারণ আমি ছিলাম আমার মার খুব পছন্দের একটা ছেলে, জি, আমাকে বেশি পছন্দ করে বাসা সবার থেকে। তো আমি আমার মাকে নিয়ে বিভিন্ন জায়গায় ঘুরতেও যাই, বলা হয়নি এগুলা, বিভিন্ন ভ্যালেন্টাইন্স ডে, পহেলা বৈশাখ আমি আম্মাকে নিয়ে ঘুরি। তো আম্মার সাথে আমার রিলেশনটা ছিল অন্যরকম। আম্মা জানতো ওর সাথে আমার রিলেশন আছে। তা আম্মার একটা কথাই ছিল যে বিয়ে করছো জানাইতে পারতাম আমাদের, আমরা যেতাম ওর ফ্যামিলিতে। তো এভাবে আম্মা 6 মাস আমার সাথে কোনো কথা বলেনি। 6 মাস পর আস্তে আস্তে ঠিক হয়। তারপর আসলো 2015 সাল। 2015 সালের দিকে আমরা একটু বিড়ি ট্যুর করি, ফ্যামিলি, মানে আমার ফ্রেন্ডের ফ্যামিলি সহ। ওকে। 3 ফ্রেন্ডের ওয়াইফ, আমি ড্রাইভ করে যাই, সব জায়গাতে আমি ড্রাইভ করে যেতাম। মানে আমাদের 3টা গ্রুপ ছিল এই 3 জনের। তো বিড়িশিরি ছিলাম 2-3 দিন, 2 দিন ছিলাম ওখানে। তারপর বিড়িশিরি থেকে আসার পর একদিন ওর সাথে রাতে কথা বলছিলাম, তখন প্রায় রাত 2টা বাজে। তা আমি দেখলাম যে ওই কিছুটা অ্যাবসেন্ট মাইন্ডের, মানে আমার কথা সে ঠিক মতো শুনতেছে না, মানে ফোনটা রাখার জন্য সে ব্যস্ত। 2টা কি 2:30 বাজে তখন। তো আমার অনেক চেষ্টা করতেছে কথা বলার জন্য, কিন্তু সে আমার সাথে কোনোভাবেই আগাচ্ছে না কথাতে। তো একটা পর্যায়ে ফোন রেখে দিলাম। তো আমার একটু সন্দেহ হলো, এরকম করতেছে কেন, মানে মনে হচ্ছিল কারোর সঙ্গে চ্যাটিং করতেছে এরকম কিছু। আচ্ছা। তো 2014 সালে আবার বিয়ের পর আমাদের দুজনের পাসওয়ার্ড একই ছিল ফেসবুকের। আচ্ছা। আমি কখনো ঢোকা হয়নি, ওরটাও যা আপনারটাও তাই? ওটাও যা আমারটাও তাই। এটা ওই করেছিল, কিন্তু ও আমারটাতে ঢুকতো বিভিন্ন সময়, আমার কখনো ঢোকা হয়নি। পরে আমি ওর মেসেঞ্জারে ঢুকলাম, ঢুকে দেখি সে একটা ছেলের সাথে চ্যাটিং করতেছে এবং
ভাষাগুলো খুব নোংরা, ওকে। খুব নোংরা ভাষা। আপনি ওর বাড়িতে ঢুকে আপনি বসেছিলেন, মানে কি কি কথাবার্তা? কিছুক্ষণ দেখলাম চ্যাটিং এর, মানে প্রথম এটাই ছিল, আসো তোমাকে, মানে আমার চোখে যেটা পড়ছে, আসো তোমাকে আজ না আরেকদিন, মানে এরকম কিছু কনভারসেশন। তো এইভাবে বেশ কিছু নোংরা, মানে এত নোংরা ভাষা আমি কখনো শুনিও নি, দেখিও নি। আর ওর সাথে আমার এরকম কখনো হয়নি, প্রশ্নই আসে না। আচ্ছা, এগুলো ধরনের কথাবার্তা কখনো না, কখনো এই ধরনের নোংরা কথাবার্তা ও পছন্দ করতো না, আমি পছন্দ করতাম না। তো কিছুক্ষণ প্রায় 3-4 মিনিট দেখা পর আর নিতে পারছিলাম না তখন জিনিসগুলা। একটা পর্যায়ে ছেলে বলতেছে তোমার একটা ছবি পাঠাও, টপলেস ছবি। ও একটা ছবি পাঠায়, টপলেস পাঠায় না, জাস্ট ওড়না ছাড়া একটা ছবি পাঠায়। এটা মানে ও পাঠায়, আপনি ও ওখানে পাঠায়, বসে আছেন, আমি দেখছেন? দেখতেছি স্টিল নাও আমার চোখের সামনে। ওকে। ও ছবিও পাঠায়, কিন্তু ছেলে বললো এই ছবি কেন, আমি তো এই ছবি পাঠাতে বলিনি। তো বললো যে এর বেশি পসিবল না। ওকে। এর বেশি পসিবল না। তখন আমি ওকে ফোন দিলাম, আমি পারছিলাম না তখন, মানে আমার সব ভালোবাসা, বিশ্বাস এক মুহূর্তে জিরোতে চলে আসলো, যে আমি কি দেখলাম এটা। পরে ওকে ফোন দিলাম যে কি করতেছ। ও বললো যে এক জুনিয়র নক দিছে, ওটা রিপ্লাই দিলাম। জুনিয়রটা কে? বলে ঈশিতার কাজিন, ওর বান্ধবী ঈশিতা, ওর কাজিন। ও কি করে, কোথায় থাকে, সবকিছু যখন ও বল তুমি এমন করতেছো কেন, মানে এত কিছু কেন জিজ্ঞেস করতেছি আমি। তখন আমি একটু ভাষা খারাপ করলাম, না তুই জানিস না কেন করতেছি আমি এরকম। ওই কনভারসেশনের মধ্যে কথা আপনি ইন্টারাপ্ট করে ফেললেন? হ্যাঁ, আমি তো তখন ফোন দিয়েছি তাকে, মানে আপনার ওয়াইফকে ফোন দিয়েছেন? আমার ওয়াইফকে ফোন দিয়েছি। আচ্ছা, তো কনভারসেশন চলতেছিল এই অবস্থায় ফোন ওই দিয়েছেন? অবস্থা ফোন দিয়েছি, হ্যাঁ। আচ্ছা, প্রথমে বলেছি কি করো, মানে আপনি কন্ট্রোল করতে পারেননি, কন্ট্রোল করতে পারিনি তখন আমি। দ্যাট ইজ অ্যানাদার বিগ মিস্টেক। ফাইন, আমি আসলে বিগ মিস্টেক বলবো কি, মানে মাথা তখন আসলে হয়তো ওনার ঠান্ডা ছিল না, যে কারণে উনি এটা করে ফেলেছেন। বাট এটা খুব খুব ঠান্ডা মাথায়, যেহেতু পাসওয়ার্ডটা আপনার কাছে ছিল, জি, খুব ঠান্ডা মাথায় আপনি পুরো ঘটনাটাকে রিভিল করতে পারতেন। আমি কখনোই ঢুকিনি। আচ্ছা, জীবনে কখনো ঢোকেননি, শুধু সন্দেহ হচ্ছে বলে ঢুকেছেন। সন্দেহ হয়েছে, বাট হোয়াট হ্যাপেন ইন হার লাইফ, সরি ইন হিজ লাইফ, সো ওইটাই আমরা আমাদের এখানে প্রচার করছি। বাট টুকি টুকি কয়েকটা জায়গায় যদি কখনো আপনার লাইফে এরকম সিচুয়েশন ফেস করতে হয়, দুই একটা জাস্ট একটু টিকা টিপ্পণী করছি এই কারণে, যদি হয় কখনো, তাহলে আপনি যেটা করবেন, প্রথমত সন্দেহ করা ভালো কিছু না, তারপরে যদি সন্দেহ করে যদি ভিতরে গিয়ে এরকম কোনো কিছু পানো, সেটা যে কোনো ক্ষেত্রে হতে পারে, ছেলের ক্ষেত্রে বা মেয়ের ক্ষেত্রে, দেন মাথা ঠান্ডা রেখে পুরো ঘটনাটা রিভিল করাটা খুব জরুরি। কেন জরুরি সেটা হয়তো আমি অনুষ্ঠানের শেষের দিকে গেলে আপনাদেরকে বলবো। তারপর তো বেশ কিছুক্ষণ রাগারাগি করলাম তার সাথে, এবং তখনই ব্রেকআপ করে দিলাম। তোমার সাথে ফার্দার আপনি বলেছেন ওকে যে, ওকে বলেছি যে আমি কি দেখেছি বা কি হয়েছে না? হ্যাঁ, ও জানে, ও তখন বুঝতে পেরেছে। পুরো জিনিসটা বলে আমি ওকে স্ক্রিনশট পাঠিয়ে দিয়েছিলাম তখন। ও, আপনি স্ক্রিনশটগুলো নিয়ে নিয়েছেন? 2-3টা নিয়েছিলাম। এগুলো আছে আপনার কাছে এখন ডকুমেন্টস? আছে, আমার কাছে আছে, স্ক্রিনশট আছে। ওকে। তো আমি ওকে আবার এই স্ক্রিনশটে পাঠিয়ে দিয়েছিলাম। তো তখন খুব সরি বললো। আপনি ঘটনাটা জানতে চাইলেন না যে কি হয়েছে তোমাদের মধ্যে? হ্যাঁ, ওই বলতেছে জুনিয়র, তো জুনিয়রের সাথে এরকম রিলেশন কেন তোমার? জুনিয়র বলতে ওর ডিপার্টমেন্টের জুনিয়র? না না, ও ঢাকায় থাকো, বান্ধবী কাজিন। ওই একদিন ময়মনসিংহ গিয়েছিল, সেখানে তার সাথে পরিচয় হয়েছে। তোর সাথে দেখলাম প্রায় 15 দিন যাবত এরকম চ্যাটিং হচ্ছে। মানে আপনাদের মধ্যে কি এমন কোনো ব্যাপার ছিল যে কারণে ও এই ধরনের কাউকে দিয়েছে, নাকি এগুলোর হ্যাবিচুয়াল ব্যাপার ছিল যে হঠাৎ করে হচ্ছে? না, এটা আমি ওই দিনই প্রথম জানতে পারি, এর আগে কখনো আমার ইয়ে ছিল না। আপনি তো একটা বিষয় নিশ্চিত যে একটা মেয়ে সাধারণত আমরা দেখি যে এই ধরনের সম্পর্কে গেলে তার সঙ্গে সম্পর্কটা খুব ডিপলি থাকে, আইদার খুব ডিপলি থাকে অথবা এটা অন্যরকম ব্যাপার স্যাপার। তো আপনি কি নিশ্চিত হলেন সম্পর্কটা আসলে কি ছিল? আমি দেখলাম ওদের সাথে একদিন দেখা হয়েছিল মাত্র। আচ্ছা, একদিন দেখা হয়েছিল, ছেলেটা ময়মনসিংহ গিয়েছিল। হ্যাঁ। এরপর থেকে এর সাথে এই বিগত 15 দিন যাবত একই রকম চ্যাটিং করতেছে। ও, মানে এটা আসলে কোনো অ্যাফেয়ার ছিল না? না, অ্যাফেয়ার ছিল, বাট এটা এক ধরনের ভার্চুয়াল কি বলা যেতে পারে, এক ধরনের ফিজিক্যাল ইন্টিমেসি। হ্যাঁ, সেরকম। ওকে। ভার্চুয়াল, তার সঙ্গে রিলেশন ছিল না, জাস্ট ওর জুনিয়র। ওকে। তো আপনি তাকে জিজ্ঞেস করলেন না যে তুমি এই ধরনের সম্পর্ক কেন করছো বা হ্যাঁ, জিজ্ঞেস করেছি, সে সরি বলছে, তখন ভুল হয়েছে তার। সরি বলার পর আপনি রিয়াক্ট করেছেন, বাট আপনি ফাইন্ড আউট করার চেষ্টা করেছেন যে কেন এটা হচ্ছিল তোমার, মানে তুমি কেন এই ধরনের সম্পর্কে জড়াচ্ছ? সে এরকম কিছু আমাকে বলেনি, সে চুপ ছিল, মানে এরকম অ্যান্সার আমি পাইনি। এবং আমি তখনই বললাম যে আসলে এরপর থেকে তোমার সাথে আমার যোগাযোগ। এখানে একটা কথা বলি প্রিয় শ্রোতা, সরি ফর দিস ইন্টারাপশন। মানে লিগেলি যদি কখনো, মানে এটা তো লিগেলি অন্যায়। আর দ্বিতীয় কথা হচ্ছে যে যদি কখনো এই ধরনের কোনো সিচুয়েশনে পড়ে যান কেউ, বা যদি দেখেন যে অপরপক্ষ এই ধরনের একটা ইন্টিমেসির মধ্যে চলে গেছে, সেটা ভার্চুয়ালি হোক বা যে কোনো কিছুতেই হোক না কেন, এটাকে আমাদের যে রিয়াকশনটা সেই মুহূর্তে হয় ওনার লাইফে, যেটা ওনার যে রিয়াকশনটা হয়েছে সেটাই স্বাভাবিক হয়তোবা, কিন্তু খুব ঠান্ডা মাথায় ডিল করাটা খুব জরুরি। এই কারণে জরুরি যে
এটা আপনার একজন সাইকিয়াট্রিস্টের সঙ্গে কথা বললেই হয়তো বা বুঝতে পারবেন যে আমাদের ভার্চুয়াল বলয়টা আমাদেরকে যত বেশি ফ্রি করে দিয়েছে ঠিক তত বেশি আমাদের মনের ভিতরে বিভিন্ন রকমের জিঘাংসা, সেটা সবার জীবনেই কম বেশি এই জিনিসগুলো আছে, বের করে নিয়ে আসতে পেরেছে। হয়তো বা ভার্চুয়ালি আমরা এভাবে মুভ না করলে হয়তো এগুলো কখনোই এক্সপ্রেস হতো না, কিন্তু যেহেতু আমাদের অপরচুনিটি আছে সে কারণে আমরা এই জিনিসগুলো করি, এবং করতে গিয়ে আমাদের একটা স্বাভাবিক সম্পর্ক, একটা সুন্দর সম্পর্ক, একটা ভালো সম্পর্ক, এটা ভয়ঙ্কর রকমভাবে বিপদের মধ্যে পড়ে। এবং যদি কখনো এই ধরনের সিচুয়েশন ফেস করেন, লাইক আপনি করছেন না, আপনার অপরপক্ষ হয়তো বা এভাবে ইনভলভ, সেক্ষেত্রে আপনার মাথা ঠান্ডা রেখে পুরো বিষয়টাকে ডিল করাটা খুব জরুরি ফর বেটারমেন্ট, মানে আপনাদের দুজনের জন্যই। বিকজ এটা এই ধরনের ব্যাপার আসলে সম্পর্ক ভাঙার জন্য যেমন লজিক্যাল, ঠিক একইভাবে আমার কাছে ইললজিক্যালও মনে হয়। যাই হোক, এটা আমার ব্যক্তিগত ওপিনিয়ন। হ্যাঁ বলুন। তারপর তো তার সঙ্গে বেশ কিছু ঝগড়া হলো, পরে বললাম যে তোমার সাথে আর আমার সঙ্গে যোগাযোগ করবা না, আমি এটা দেখার জন্য প্রস্তুত ছিলাম না। মানে সবকিছু এখন জিরোতে চলে আসলো হুট করে এই জিনিসগুলো দেখার পর। তো সে অনেক সরিটারি বললো, কান্নাকাটি করলো, আর হবে না এরকম, সে ভুল করছে। পরে কি করবো, 7-8 দিন পর আবার তার সাথে আমি ক্ষমা করে দিলাম যে ঠিক আছে, আর ফার্দার যাতে এরকম কিছু না হয়। 7-8 দিন পর আপনি নিজেই থাকতে পারেননি? হ্যাঁ, নিজে আমার ওই যে বললাম, আমার একটা ওর চিঠিটা পড়লে আমি কিছু, মানে তখন আমার কিছু মনে থাকতো না। ব্লাইন্ডলি ইমোশনালি অ্যাটাচড, এক্স্যাক্টলি। এবং সে কারণেই আপনি ভাবে রিয়াক্ট করছেন, সে কারণেই আপনি আবার 7 দিন পরে ফিরে আসছেন। নইলে আসলে এগুলো আসলে লজিক দিয়ে চিন্তা করার বিষয়, আপনার জায়গা থেকে সেটা খুব স্বাভাবিক ছিল। আমি সেই ওই কান্নাগুলো যখন চিন্তা করতাম, সে যে কান্নাগুলো করতো, রাইট, ওগুলো চিন্তা করে তখন আমি ভুলে যেতাম সবকিছু। পরে আমি তাকে বললাম যে এরকম আমি খুব কষ্ট পাইছি। সে বলছে না, সে তার ভুল হয়েছে, সে ভুল স্বীকার করেছে, এরকম কিছু করবে না। তো এভাবে গেল। এর মধ্যে তো বিয়ের জন্য প্রেশার দিচ্ছি আমি, যে তুমি বাসায় কথা বলো। আমার বাসা থেকেও চাপ দিচ্ছে যে কি ব্যাপার, বিয়ে করছো, বউ উঠে নিয়ে আসো এখন। এরকম কিছু চলার পর ও আবার ইয়েতে চলে আসে, ইন্টার্নি করার জন্য 3 মাস ঢাকায় থাকে। আচ্ছা, 3 মাস ঢাকায় থাকে। তখন কি আপনি মাঝে মাঝে ওর ফেসবুকে উকি মারতেন ঘটনার পরে? না, পাসওয়ার্ড চেঞ্জ করেছিল এরপরে। ও পাসওয়ার্ড চেঞ্জ করলে তো আরো সন্দেহ হওয়ার কথা। পাসওয়ার্ডটা আপনাকে দেয়নি? আর না, পাসওয়ার্ড আমিও নেইনি, ও দেয়নি। মানে সম্পর্ক তখন ওইভাবে মানে বিশ্বাস চলে এসেছিল যে না, ও এরকম কিছু করবে না। আচ্ছা, এরকম কিছু করবে না। আচ্ছা, আপনাকে আমি একটা প্রশ্ন করি। জি। সেটা হলো যে এই পাসওয়ার্ডটা যে দুইজনের একই রকমের পাসওয়ার্ড ছিল ফেসবুকের, জি, এটা কি আপনি মনে করেন সম্পর্কের জন্য ঠিক? মানে আজকালকার যুগে অনেকেই এটা করে। এটা অনেকের জন্য ঠিক না। আমি বেসিক্যালি মনে করি, আমি শুধু জানতাম, কিন্তু আমি কিন্তু ঢুকতাম না কখন। আমি কখন ব্যক্তিগতভাবে পছন্দ করি না যে আরেকজনের ইয়েতে ঢুকা, কিন্তু আমার জাস্ট একটু সন্দেহ হয়েছিল দেখে আমি তখন ঢুকেছিলাম জিনিসটা, যে আসলে ব্যাপারটা কি। না, সেটা তো আপনি সন্দেহ হয়েছিল বলে ঢুকেছেন। তো পাসওয়ার্ড আমি ব্যক্তিগতভাবে যদি বলি, এটা রাখা ঠিক না। কেন ঠিক না? এটা একজন মানুষের ব্যক্তিগত ব্যাপার, সে ইয়ে করতে। কিন্তু আমরা ভালোভাবে এখন বাসি কাউকে, তখন তো তার ব্যক্তিগত বলে কোনো কিছু থাকে না, আমরা সব বিষয় ইন্টারফেয়ার করতে চাই। সব বিষয় সেই হিসাবে আমাদের পাসওয়ার্ডটা চেঞ্জ করা হয়, মানে একই পাসওয়ার্ড ছিল আমাদের। যে আমি সেটা একটা বিগ মিস্টেক আমরা মনে করি। সেরকম কিছু করছি না, আমার পাসওয়ার্ড জানার অসুবিধা কোথায়? একটা জিনিস মনে রাখবেন, যারা এখানে শুনছেন, যারা ভালোবাসেন এবং যাদের পাসওয়ার্ড এক, তাদের সবার প্রতি সম্মান রেখেই বলছি, ভালোবাসেন, ভালোবাসার প্রতি শ্রদ্ধা আছে, কিন্তু ভালো এমন ভাবে বাইসেন না যাতে একজনের নাক আরেকজনের, মানে আমি আসলে কিভাবে বোঝাবো ঠিক বোঝাতে পারছি না। মানে ইন্টিমেসিটা এমন জায়গায় নিয়ে যায় না যেখানে কোনো ব্রিদিং স্পেস নাই। ওই ব্রিদিং স্পেস না থাকলে গ্রো করা যায় না, একটা সময় মরে যায়। হ্যাঁ, তো প্রত্যেকটা মানুষেরই ব্যক্তিগত আছে। আপনি যেটা বিশ্বাস করেন আর না করেন সেটা আপনার বিষয়। আপনি হয়তো আপনার সাইড থেকে মনে করতে পারেন না, আমার গার্লফ্রেন্ড কখনোই এরকম হতে পারে না, আমি তাকে এত ভালোবাসি। একইভাবে হয়তো বা গার্লফ্রেন্ড তার বয়ফ্রেন্ড সম্পর্কে এই ইমপ্রেশনটা রাখছে, এই ইমপ্রেশনটা রাখেন, রেসপেক্ট রাখেন, বাট আমি মনে করি এই রাখার জায়গাটা থেকে একটা দূরত্ব রাখেন। কারণ দরকার কি, যেটা হয়তো এক ঝলক দিয়েই হয়তো বা সামনে থেকে হারিয়ে যাবে, সেটাকে জীবনে পার্মানেন্ট করে নিয়ে নিজেদের মধ্যে মানে জটিলতা তৈরি করার প্রয়োজনটা কি? জি হ্যাঁ, তারপর যাই হোক, পরবর্তীতে যখন পাসওয়ার্ড চেঞ্জ করে আমি আর কিছু বলিনি তখন। ঠিক আছে, একজনের ব্যক্তিগত জিনিস না ঘাটাই ভালো। রাইট, কারণ ঘাটতে গিয়ে তার সঙ্গে আমার একটা ব্রেকআপের মতো সিচুয়েশন তৈরি হয়েছিল। পরে আবার তাকে বিশ্বাস করলাম যে না, সেরকম কিছু করবে না। আমার পাসওয়ার্ড আমি চেঞ্জ করি না, আমার পাসওয়ার্ড ওরকমই ছিল, ওকে, যেটা ছিল। এরপর সে 3 মাস ঢাকায় থাকে ইন্টার্নি করার জন্য। ওকে, 3 মাস কন্টিনিউ তাকে আমি সময় দেই বলতে, সে ওর বোনের বাসা তখন মোহাম্মদপুর ছিল। জি, ওখান থেকে তাকে আনা, তাকে অফিস থেকে বাসায় দিয়ে আসা। আমার নামে একটা কমপ্লেন ছিল বান্ধবীদের কাছে ওর, যে আমি নাকি তাকে সময় দেই না। আচ্ছা, টানা 3 মাস আমি তাকে ফুল সময় দিয়েছি। বান্ধবী তো দেখছে আমাকে। এই সকাল থেকে মিরপুর থেকে মোহাম্মদপুর আসতাম, ওকে পিক করে ওকে অফিসে দিয়ে আমি আবার চলে যেতাম অফিসে। আবার বিকেলবেলা আমি চলে আসতাম, ওকে ওর বাসায় ড্রপ করে আমি বাসায় ব্যাক করতাম। টানা 3 মাস। তারপর ওর
2016 সালে তো MS কমপ্লিট করে, 2017তেও একটা জবে জয়েন করে। আচ্ছা, 2017 একটা প্রাইভেট ভার্সিটিতে সে লেকচারার হিসেবে জয়েন করে। ওকে। তো তারপর ও তো বিয়ের চাপ তো আমি দিচ্ছিলামই, যে বাসায় কথা বলে এখন ও বলতো যে না আগে মাস্টার শেষ হোক, জব করি, তারপরে বলে জব করলে আমার বাসায় আমার একটা আলাদা রকম পাওয়ার থাকবে কথার, তখন আমার কথা বাবা মা শুনবে। যাই হোক, জবে জয়েন করে 2017 সালের মে মাসে। আচ্ছা, মে মাসে জয়েন করে। তারপরেও চাপ দিচ্ছিলাম যে, প্রথমে বললাম যে ট্রিট দিবা কবে, জব উপলক্ষে একটা ট্রিট চাইলাম। তো বললো যে দিব। আমি ট্রিট দিলাম প্রথম দিন। তো বললো যে স্যালারি হোক তারপর ট্রিট দেব। আচ্ছা। তো 2 মাস হয়ে গেল, তো আমি জিজ্ঞেস করলাম কি ব্যাপার, তুমি স্যালারি পাওনি? তো বললো যে হ্যাঁ স্যালারি পাইছি। তো স্যালারি পাইছো, তুমি জানাইলা না আমাকে? এটা তো একটা খুশির খবর। এই এতদিনের একটা রিলেশন, সে প্রথম জব করলো, রাইট, প্রথম একটা স্যালারি পেয়ে, তো সে আমাকে জানানো উচিত ছিল। আমি খুব কষ্ট পাইলাম। মানে আপনার হাজবেন্ড হিসেবে সেটা এক্সপেক্ট করতেছে। হ্যাঁ, যে একটা খুশির খবর এটা, রাইট, যে আমার ওয়াইফ আজকে প্রথম স্যালারি পাইছে, চলো আজকে খাবো। তো সেই ব্যাপারটা আমি খুবই কষ্ট পেলাম। আমি অতটা কষ্ট পাইনি যখন তার চ্যাটিং গুলো আমি জেনে যতটা কষ্ট পেয়েছিলাম, তার চেয়ে বরং এটাতে বেশি কষ্ট। এটাতে আমি কষ্ট বেশি পেয়েছি। এটা আমার একটা এক্সপেকটেশন ছিল যে খুশি হয়ে আমাকে সবার আগে খবর দিবে যে আমি আজকে স্যালারি পাইছি, চলে আসো খাবো একসাথে। এরকম কিছু হয়নি। তো 2 মাস পর আমি আর তাকে বলিনি কখনো ট্রিটের কথা। তো আস্তে আস্তে দেখলাম যে তার কিছুটা কিপটামি স্বভাব চোখে ধরা পড়লাম 2 মাস পর, চাকরিতে জয়েন করার 2 মাস পর থেকে, যেটা আগে কখনো পড়েনি। আচ্ছা, পড়েনি বলতে আগে কখনো দরকার হয়নি এরকম, কারণ আগে তো যেখানে যেতাম সব খরচ আমি করতাম। তো চাকরিতে জয়েন করার পর আমার একটা এক্সপেকটেশন বাড়লো, এই যে আমরা বিভিন্ন রেস্টুরেন্টে খাই, একদিন তো আমার ওয়াইফ বিল দিতেই পারে, কেউ এখন জব করে, সেরকম একটা আমার এক্সপেকটেশন ছিল। আচ্ছা, তো সেটা সে কখনোই করতো না। তো এই যে তার একটা কিপটামি সব ধরা পড়লো আস্তে আস্তে। এটা ভালো লাগতো না আপনার? আমার ভালো লাগতো না। একদিন তো বিল দিতেই পারে, আমি তো এত বছর দিয়ে আসলাম তাকে, সে যা চাইছে, সার জামা কাপড় এভরিথিং, অনেকগুলো বলে লাভ নাই, যা যা দরকার ছিল। না, ওয়াইফ কিপটে হোক সেটাতে সমস্যা না, কিন্তু হাজবেন্ডের ক্ষেত্রে কিপটে হওয়াটা খারাপ, মানে ভালো না। এটা 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 কোনো হাজবেন্ড পছন্দ করে না। আমার খুব খারাপ লাগতো এই জিনিসগুলো, কিপটামি। আমি কিপটা পছন্দ করতাম এমনিতেও। দুজনের ক্ষেত্রে কিপটা হবেন না প্লিজ। আমি ওপেন ছিলাম, আমি 2 হাত ভরে খরচ করছি তার জন্য। ওকে, মানে এবং এই যে বিভিন্ন জায়গায় গেছি, সব 5 স্টার হোটেল বলেন, মানে এভরিথিং, আমার এইসব ব্যাপারে কোনো কম্প্রোমাইজ করিনি তার সাথে। তো এইভাবে আস্তে আস্তে তার কিপটামি স্বভাবগুলো ধরা পড়লো। তো আমি আর কখনো বলি যে ঠিক আছে কিপটা নিয়ে আমার সংসার করতে হবে। আস্তে আস্তে কিপটামিটা চরম আকার ধারণ করতেছে। আমি কি বলতে যাচ্ছি না, বললে আবার বেশি ছোট লোকই দেখা যাবে। না না, বলেন বলেন, আপনার কাছে যেটা যেরকম লেগেছে সেরকমই তো বলবেন, সমস্যা কি? হ্যাঁ। তো একদিন ও বাজার করবে। আচ্ছা, বাজার করবে, তো আগোড়ায় ঢুকলাম দুজনে, ঢুকে দুজন বাজার করছি। ও প্রায় 1700 টাকার বাজার করলো। এর মধ্যে আম্মা ফোন দেয় আমাকে যে আসার সময় 2 ডজন ডিম নিয়ে এসো। তো আমিও 2 ডজন ডিম কিনলাম। এখন ডিম কিনে যখন বিল দিব, দুজনে বিল দিতে গেলে তো খারাপ দেখা যায় জিনিসটা। দুজন একসঙ্গে শপিং করলাম, বিল দুজন কিভাবে দেয় আলাদা আলাদা। তোকে বললাম তুমি বিলটা তো আমি দিচ্ছি তোমাকে পরে। তো বিল দিয়ে দিল। তো যখন বাসায় যাও, নামার সময় ওকে আমি 200 টাকা দিয়ে যে বিলটা রাখো। ও যখন টাকাটা নিল, তখন আমি লজ্জায়, মানে আমি লজ্জা পাচ্ছিলাম যেটা কিভাবে নিল সে। অ্যাটলিস্ট তো বলতে পারতো যে টাকাটা লাগবে না। এই ছোট ছোট বিষয়গুলো কিন্তু খুব মারাত্মক, খুব মারাত্মক। এটা হয়তো তেমন কিছু না 200 টাকা, কিন্তু এটা 2 কোটি টাকার পরিমাণ ক্ষতি। আসলে ভ্যালু নির্ধারণ করা সম্ভব না, আমি যে কারণে এভাবে বললাম। তাও মানে ভেরি ভেরি মানে ভেরি আগলি। এবং আমি বলছি না ওনার ওয়াইফ ওনার ক্ষেত্রে ইনজাস্টিস হয়েছে, বাট এটা সবার ক্ষেত্রেই হয় কম বেশি। দেখবেন যে দুজন মানুষ দুজনকে অনেক ভালোবাসে, কিন্তু দুজন মানুষ যখন একই ঘরের মধ্যে থাকা শুরু করে, তখন দেখবেন যে অনেক ভুলগুলো চোখে পড়ে। সো আমরা মনে করি বিয়ে তো করেই ফেলেছি, ঠিক আছে, এবার যেরকম ইচ্ছে সেরকম ভাবে বাঁচি। বিগেস্ট মিস্টেক ওই সময় থেকেই ভাঙন শুরু হয়। সো বিয়ের পরে অন্তত 1, 2, 3, 4 বছর নিজেকে ঘরের মধ্যেও কিছুটা হলেও প্রেজেন্টেবল জায়গাটা রাখা ইটস ভেরি ইম্পর্টেন্ট। আমি ঘর বলতে শুধু ঘর বোঝাচ্ছি না, আচার আচরণ সব দিক থেকেই বোঝাচ্ছি। হ্যাঁ, তো এটা তো আমি খুব কষ্ট পাইলাম যে আসলে এরকম কেন। অ্যাটলিস্ট না করতে পারতো না, লাগবে না। যত বছর তো আমার পেছনে কম টাকা খরচ করিনি, 200 টাকার। যাই হোক, পরে খুব কষ্ট পেলাম। পরে ওর বান্ধবীকে ফোন দিলাম আমি। ওর বান্ধবীকে ফোন দিয়ে বললাম আচ্ছা একটা MCQ অ্যান্সার দাও তো। বলে কি ভাইয়া, তোমার বান্ধবী একটা কিপটা, মিতব্যয়ী, হার কিপটা। ওকে বলছেন এটা? ওর বান্ধবীকে। ওর বান্ধবীকে? আছে। আমি বান্ধবীকে বলছি একটা আমাকে MCQ অ্যান্সার দাও। বলে কি ভাইয়া, যে তোমার বান্ধবী একটা কিপটা, কঞ্জুস, হার কিপটা, মিতব্যয়ী, কোনটার মধ্যে পড়ে? তো বান্ধবী হেসে দিয়ে বলো ভাইয়া সবগুলা। বলে কেন, আপনি জানতেন না?
আসলে আমি কি করে জানবো, আমার পক্ষে তো জানা সম্ভব ছিল না। আমি তো কখনো এই অ্যাটিচিউডগুলো দেখিনি, যে এখন খেয়াল করতেছি জিনিসগুলা। ওকে, তো পরে মেনে নিলাম জিনিসগুলো, যে ঠিক আছে কিপটা হলে ভালো, যে আমার অ্যাটলিস্ট সঞ্চয় করতে পারবে, আমার খরচগুলো কমাইতে পারবে অ্যাটলিস্ট। আমি আবার একটু খরচ বেশি করি, আচ্ছা, সেই হিসেবে ভাবলাম যে এটা কোনো সমস্যাই না। তারপর ও আবার জবে জয়েন করার পর থেকে একটা অনলাইন বিজনেস শুরু করে, ওকে, কাপড় চোপড় ইয়ে করার জন্য। তো আমি বিভিন্ন সময় যেতাম ওর সাথে, শপিং টপিং যেতাম। তো অনলাইন বিজনেস শুরু করার পর একদিন আমরা একটা রেস্টুরেন্টে খাচ্ছিলাম, খাওয়ার অবস্থা ওর মোবাইলটা বন্ধ হয়ে যায়। ওকে, ওর মোবাইল ওরই রিপ্লাই দিচ্ছিল ইয়ে অনলাইনের, কাস্টমার যারা নক করছিল ওদের রিপ্লাই দিচ্ছিল। তোর মোবাইল বন্ধ হয়ে যাওয়ার পর সে আমারটা দিয়ে লগ ইন করে, ওকে, আমার মোবাইল দিয়ে লগ ইন করে। একটা পর্যায়ে আমার মোবাইল বন্ধ হয়ে যায়, চার্জ শেষ হয়ে যায়। চার্জ শেষ হয়ে যায়। তো পরে তাড়াতাড়ি করে বাসায় চলে গেল, যেহেতু রিপ্লাই আসতেছে কাস্টমারদের রিপ্লাই দিতে হবে। ও বাসায় চলে গেল, আমি বাসায় চলে গেলাম। তো বাসায় গিয়ে মোবাইল অন করে কল দিলাম যে বাসায় চলে আসছি আমি। তারপর মেসেঞ্জার একটা মেসেজ আসলো, মেসেজটা দেখলাম, দেখি যে আমি চিনি না, আমি ভাবছি আমার মেসেঞ্জার। ওর মেসেঞ্জার ওপেন হয়েছিল, ওর মেসেঞ্জার আপনার মোবাইলে ওপেন, আমার মোবাইল ওপেন। ওই যে ও তখন রিপ্লাই দিচ্ছিল ওকে মেসেঞ্জারে। তো যে রিপ্লাইটা দেখলাম, মানে খুব ওইটা আরো ভয়াবহ। আমার চোখে যেটা পড়লো, একটা ছেলে ওকে নক দিয়েছে নোংরা ভাষায়। ছেলেটা মানে ছদ্মনামে ফেসবুকে আছে, ওর কোনো মিউচুয়াল ফ্রেন্ডের নেই। তো একটু উপরের দিকে উঠলাম, দেখি যে নোংরা যত ভাষা আছে ওর শরীরের বর্ণনা যেভাবে দিল, আরো উপরের দিকে উঠলাম আস্তে আস্তে। উপরে উঠে যেটা দেখলাম, একটা ছেলে ওকে 2016 সাল থেকে ব্ল্যাকমেইল করতেছে। কিরকম ব্ল্যাকমেইল করতেছে? ওই ছেলের কাছে ওর কিছু ছবি আছে এবং কিছু ভিডিও ক্লিপস আছে ওই ছেলেটার কাছে। এইটা নিয়ে সে ওকে ব্ল্যাকমেইল করতেছে। ও যেখানে দেখা করতে বলতেছে সেখানে যাচ্ছে, যেভাবে বলতে সেভাবে সেই রিপ্লাই দিচ্ছে মেসেজের। বিগ সিচুয়েশন। প্রিয় শ্রোতা, আমরা বিরতি নেব এই পর্যায়ে, ছোট্ট একটা। যা ভেবেছিলাম গল্পটা অন্যদিকে চলে যাচ্ছে, অ্যান্ড ডোন্ট ওয়ারি, কজ আমি সবসময় একটা কথা বলি যে প্রত্যেকটা জীবন গল্পই আমাদের কিছু না কিছু শেখায়। সো আপনি যদি পুরো গল্পটা মনোযোগ দিয়ে শোনেন শেষ পর্যন্ত, অফকোর্স আপনি লেসনের জায়গা থেকে কিছুটা পাবেন, যেটা আপনার জীবন সুন্দরভাবে গড়তে সাহায্য করবে। আমি খুব খুশি হই যখন দেশের বিভিন্ন প্রান্ত থেকে মানুষজন আমাকে নক করেন, ইনবক্স করেন, কিংবা আমার সঙ্গে এসে দেখা করেন, এসে যখন বলেন যে ভাই এই গল্পটা আমার জীবনটাকে পাল্টে দিয়েছে। আমার কাছে মনে হয় যে পৃথিবীতে এর চেয়ে বড় পাওয়া আর কিছু হতে পারে না। এটা অনেক বড় পাওয়া। বিকজ দেখেন, আমি খুব ক্ষুদ্র একজন মানুষ, আমি শুধু একটা গল্পকে প্রেজেন্টেবল করার জন্য আমার কিছু ক্যারিশমা ইউজ করি, এবং সেই গল্পটা প্রচার হওয়ার পরে যদি একটা মানুষের জীবন সুন্দর পথে আসে, একটা মানুষ যদি ভুল পথ থেকে সরে আসে, একটা মানুষ যদি নিজের জীবনে সুন্দর একটা অর্থ খুঁজে পায়, সেটা নিঃসন্দেহে আমাদের জন্য অনেক বড় পাওয়া। এই যে গল্পটা চলছিল, যখন বিরতিতে ছিলাম, মাঝখানে জসিম আমাকে ফোন দিয়েছিল। জসিমের কথা আপনারা নিশ্চয়ই জানেন, যে জসিম হচ্ছে আমাদের এখানে এমন একটা জীবন গল্প সে বলেছিল যে সে রিক্সা চালক থেকে কীভাবে কোটিপতি হয়। আমাদের ইউটিউবে আছে, অনেকেই শোনেন ওটা। জসিম ফোন দিয়ে বলে যে ভাই আমার তো জীবন নাজেহাল হয়ে যাচ্ছে। আমি কেন? প্রতিদিন অন্তত 10 জন 12 জন দেখা করতে আসে। আজকে সকালবেলা সে চট্টগ্রাম থেকে নাকি একজন এসছে, ভোরের যখন আজান দিয়েছে তখন তাকে ফোন দিয়েছে। এবং এই ভদ্রলোকটা এমন যে উনি কাউর প্রতি বিরক্ত হন না। আমি বললাম যে ভাই আপনি তো সবাইকে বলেন যে এই কটার পরে আপনি কথা বলবেন। বলে ভাই 8 থেকে 900 জন লোক এখন পর্যন্ত আমার সঙ্গে দেখা করেছে, এবং এটা র্যান্ডমলি হচ্ছে, বিকজ ইউটিউবে এটা আমাদের এখানে এপিসোডটা আছে। প্রতিদিনই কিছু না কিছু মানুষ শোনেন, যেহেতু ঠিকানা দেওয়া আছে সবাই ওখানে চলে যান। আমি সবাইকে বিনীতভাবে রিকোয়েস্ট করতে চাই, দেখুন উনি একটা বিজনেস করেন এবং উনি একটা প্রতিষ্ঠান চালাতে হয়। আপনারা এমনভাবে ওনাকে ডিস্টার্ব করেন না যাতে করে উনি আপনাদের প্রতি নাখোশ হয়। কারণ হয়তো দেখা করেন ঠিক আছে, বাট ওনার প্রতি এমন আচরণ করেন না, এমনভাবে সময় নিয়েন না যাতে করে উনি নাখোশ হয়। ওনার একটা সময় খারাপ লাগা শুরু হবে, ঠিক আছে? তো এই কথার এই কারণেই বলছিলাম যে এই অনুষ্ঠানগুলোর শক্তি অনেক, পাওয়ার অনেক, একেবারে দেশের প্রত্যন্ত অঞ্চল পর্যন্ত যায়। এবং এই অনুষ্ঠানগুলো যদি আপনার জীবনটাকে সুন্দর পথে আনতে পারে, সেটা নিঃসন্দেহে আমাদের জন্য অনেক বড় পাওয়া। আমরা এই ছোট্ট একটা বিরতি নেব। বিরতি নেবার আগে আপনাকে যেটা আরো একবার বলতে চাই, সিচুয়েশন যখন একটু করা, যখন মন বসে না কোনো কাজে, তখন মন ঠিক করতে মুখ দিতে পারেন কাঁচা আমের স্বাদে। প্রাণ মিস্টার ম্যাঙ্গো ক্যান্ডি, গুড মুড গ্যারান্টেড। শুনছেন মিস্টার ম্যাঙ্গো ক্যান্ডি প্রেজেন্টস জীবন গল্প। ছোট্ট একটা বিরতি শুনছেন আরজি কিবরিয়ার সাথে মিস্টার ম্যাঙ্গো ক্যান্ডি প্রেজেন্টস জীবন গল্প।